নমস্কার, আমি অর্ণব। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো, এই গল্পটা আমার অত্যন্ত প্রিয় একটা গল্প। তাই আমি চাইব এই গল্পটায় অন্তত একটা লাইক করে গল্পটাকে শেয়ার করবেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় জোর করে ভালোবাসা পাওয়া যায়? না, অনেকে আছেন যারা কাউকে পাবেন না জেনেও বা প্রত্যাখ্যান শুনেও সেই মানুষগুলোর জীবনে থেকে যান। মাঝে মাঝে খুব পোলাইটলি নিজেদের অস্তিত্ব জানান দেন। আমি তাদের কথা বলছি না, কিন্তু আমি আক্ষরিক অর্থেই জোর করার কথা বলছি। এই ধরুন, তার আপত্তি সত্ত্বেও তাকে দামি দামি গিফট পাঠানো, যখন তখন তাকে ফোন করা, তাকে ভার্চুয়ালি ও ফিজিক্যালি স্টক করা, ইমোশনালি ব্ল্যাকমেল করা। এর মাধ্যমে কি কোনোদিন ভালোবাসা পাওয়া যায়? হ্যাঁ, আজকাল তো অনেকে টক্সিক সিনেমা বা গল্পের বই পড়ছেন বেশ, সেখানে পাওয়া যায় শুনেছি। কিন্তু বাস্তব জীবনে, আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনে, আমাদের মধ্যে এমন কি কেউ আছে যারা এই ভালোবাসার মোড়কে থাকা টক্সিসিটিটাকে পছন্দ করি? আপনারা চাইলে কমেন্ট বক্সে আমার এই সংশয় দূর করতে পারেন। আসুন, তার আগে গল্পটা শোনাই আপনাদের। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প। টক্সিক না হলেও বেশ মাল্টিলেয়ার্ড একটা গল্প। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, আদায়ের ইতিহাস। বৈশাখ মাসে ত্রিষ্টুপের জন্ম হয়েছিল। ২৬ বছর পরে বৈশাখ মাসেই একদিন তার খেয়াল হইল এ পর্যন্ত জীবনে সে পাওয়ার মতো কিছুই পায় নাই। সেদিনটা তার জন্মদিন নয়, জীবনের সর্বপ্রথম কান্না সে কোন মাসে কাঁদিয়াছিল এটা তার জানা ছিল বটে, কিন্তু তারিখের কোনো হিসেব ছিল না। হিসাব থাকিলে জন্মদিনে মানুষ জন্ম মৃত্যুর দুর্বোধ্য রহস্যের কথা হয়তো একটু ভাবে, মনের এলোমেলো খাপছাড়া দার্শনিকতার গোষ্ঠী পাথরে জীবনের দাম কষিবার সাময়িক ইচ্ছেও হয়তো একটু জাগে না। ওসব সমস্যা নিয়ে ত্রিষ্টুপাজ মাথা ঘামাইতে বসে নাই। সাধারণ হিসেবে এমন কিছু ঘটেও নাই যে মনটা তার খারাপ হইয়া যাইবে এবং মনে হইবে এ জগতে সবই ফাঁকি আর জীবনটা একদমই তার ফাঁকা। আসলে সকালবেলা ঘুম ভাঙিয়া তখন সে সবে বিছানায় উঠিয়া বসিয়াছে। তবে রাত্রে সে একটা স্বপ্ন দেখিয়াছিল, বড়ই খাপছাড়া অদ্ভুত স্বপ্ন। তার ছেলেটি যেন মরিয়া গিয়াছে, ছেলের শোকে সে যেন ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতেছে, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব টিটকারি দিয়া তাকে বলিতেছে তার মতো মানুষের কি ছেলের জন্য শোক করা উচিত। স্বপ্নে সে অবশ্য সকলের মনের ভাবটা চমৎকার বুঝিতে পারিয়াছিল। ছেলের শোকে পাছে সে পাগল হইয়া যায় অথবা সন্ন্যাসী হইয়া সংসার ত্যাগ করে, এই আশঙ্কায় সকলে তার শোককে হাসিয়া উড়াইয়া দিবার ভান করিতেছিল। হ্যাঁ, উদ্দেশ্য খুব ভালো ছিল, তাহাতে কোনো সন্দেহ নাই। স্বপ্নে সে কারোর ওপর রাগও করে নাই, শুধু একটু সহানুভূতির জন্য ব্যাকুল হইয়া শোকের প্রকাশটা আরো জোরালো করিয়া তুলিয়াছিল। কেমন করিয়া সকলকে সে বুঝাইবে যে তাহারা ভুল করিতেছে, এভাবে শোক শান্ত করা যাইবে না। সকলে তার সঙ্গে একটু কাঁদিলেই বরং তার ব্যথা জুড়াইয়া যাইবে ভাবিয়া স্বপ্নে বুকটা যেন ফাটিয়া যাইতেছিল। ঘুম ভাঙিবার পর সকলের ওপর সে একটা তীব্র বিদ্বেষ অনুভব করিতেছে। স্বপ্ন মিলাইয়া গিয়াছে স্বপ্নে, এখন শুধু আছে একটা বেদনামাখা বিস্ময়কর ভারবোধ এবং সকলে নির্মমতার বিরুদ্ধে অভিমান ভরা নালিশ। ছেলে তার নাই, এ পর্যন্ত বিবাহ সে করে নাই। স্বপ্নের কথা ভাবিয়া তার হাসি পাওয়া উচিত ছিল, কিন্তু স্বপ্নের কথা সে ভাবিতেছে না। স্বপ্নের প্রভাবটা শুধু তার ভাবনাকে নিয়ন্ত্রিত করিতেছে। তার মনে হইতেছে তার কেউ নাই, সকলে তার পর, তার কিচ্ছু নাই, কেউ তাকে কিচ্ছু দেয় নাই। সংসারের কলরব কানে আসিতেছিল, তাকে বাদ দিয়াই সকলে কলরব করিতেছে। স্বপ্নের মতো সে যদি এখন শূন্যে মিশাইয়া যায়, কারো কিছু আসিয়া যাইবে না, এমনইভাবে কলরব করিয়া চলিবে দিনের পর দিন। হে যে ছেলে মানুষই চিন্তা, ত্রিষ্টুপ তা বুঝিতে পারিতেছিল, কিন্তু উপায় কি? চিন্তাগুলি আজ যেন স্বাধীন হইয়া গিয়াছে।
এতদিনের ধরা বাঁধা পথে শিক্ষিত সৈন্যের মতো সংস্কারগত নির্দেশের তালে তালে পা ফেলিয়া চলিতে তারা রাজি নয়। এই ধরনের আরও কত চিন্তা কোথা হইতে আসিয়া তার মনের মধ্যে খেলা করিয়া বেড়াইতে লাগিল। সংযত করিবার কোনো চেষ্টাই কাজে আসিল না। 7 বছরের একটি মেয়ে দরজার ফাঁকে ডাক দিয়া চিৎকার করিয়া বলিল, 12টা পর্যন্ত ঘুমোবে নাকি মামা? বিছানা ছেড়ে উঠবে না? এদিকে শোন রানু। রানু নির্ভয় কাছে আসিল। মামা তাকে বড় ভালোবাসে। হয়তো কাল রাত্রে বাড়ি ফেরার সময় তার জন্য কিছু কিনিয়া আনিয়াছে, নয়তো তাকে একটু আদর করিবার শখ জাগিয়াছে মামার। মুখে প্রত্যাশার হাসি ফুটাইয়া রানু কাছে আসিয়া দাঁড়ানো মাত্র ত্রিষ্টুপ সজোরে তার কালে একটা চড় বসাইয়া দিল। ইয়ার কে হচ্ছে আমার সঙ্গে না? কিন্তু এ তো আদর নয়, রাগের ফানে খেলার ছলে শাসন করা নয়। চমক ভাঙিয়া আঘাতের বেদনায় চিৎকার করিয়া কাঁদিতে রানুর একটু সময় লাগিল। ততক্ষণে বিছানা হইতে নামিয়া ত্রিষ্টুপ গটগট করিয়া ঘরের বাহিরে চলিয়া গিয়াছে। একটি ছোট দোতলা বাড়ির একতলায় তাহাদের অধিকার। ত্রিষ্টুপ ঘুমায় বৈঠকখানায়। দিনের বেলা তার বিছানা ভিতরে টানিয়া আনা হয়, রাত্রে আবার বৈঠকখানার চৌকিতে বিছানাটি পাতিয়া দেওয়া হয়। ঘরটিতে দোতলার ভাড়াটেদের ভাগ আছে। দিনের বেলা ত্রিষ্টুপ একা ঘরটি দখল করিয়া থাকিলে তারা আপত্তি করে। সারাদিন একটি লোকও তাদের সঙ্গে দেখা করিতে আসে কিনা সন্দেহ, তবু তারা সবসময় কোনো এক অজানা আগন্তুকের প্রতীক্ষা করে এবং কেউ আসিয়া পাছে কিছু মনে করে এই ভয়ে দিনের বেলা ত্রিষ্টুপের বিছানাটি চৌকির ওপর গুটাইয়া রাখিতেও দেয় না। উঠানের এক কোণে তার দিদি প্রভা টিউবওয়েলের জল তুলিয়া বড় একটা বালতি ভরিতেছিল। ত্রিষ্টুপকে দেখিয়াই জিজ্ঞাসা করিল, রানু কাঁদছে কেন রে? ত্রিষ্টুপ গম্ভীর মুখে বলিল, মেরেছি। কেন, কি করেছিল? কৌতূহলের বশেই প্রভা কথাটা জিজ্ঞাসা করিল, অনুযোগের জন্য নয়। কিন্তু প্রশ্ন শুনিয়া ত্রিষ্টুপ যেন খেপিয়া গেল। অত কৈফিয়তে তোমার দরকার কি? খুশি হয়েছে মেরেছি। প্রভা খানিক্ষণ অবাক হইয়া ভাইয়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বাহিরের ঘরের দিকে চলিয়া গেল। ত্রিষ্টুপ তাড়াতাড়ি মুখ ধুইয়া রান্নাঘরে গিয়াই দাবি জানাইল, আমার চা কই? মা খুন্তি দিয়া তরকারি নাড়িতেছিলেন। বলিলেন, এই যে করে দি, এত বেলা করে উঠলি যে, চাই বা খাবি কখন? চান করে খেতেই বা বসবি কখন? ওর সঙ্গেই তো যেতে হবে আজকে তোকে। না। ও, তোর বুঝি দেরিতে অফিস? তা হোক, ওর সঙ্গে যা তুই বাবা, প্রথম দিনটা অন্তত যা, তিনি সব দেখিয়ে শুনিয়ে দিতে পারবেন। আমি চাকরি করব না। কথা শুনিয়া মা হাতের খুন্তি উঁচু করিয়া ছেলের মুখের দিকে চাহিয়া রহিলেন। অনেক দিনের অনেক চেষ্টার পর 75 টাকা বেতনের এই চাকরিটি জুটিয়াছে। আজ তার ছেলের প্রথম চাকরিতে যোগ দেবার কথা, এখন সে বলিতেছে চাকরি করিবে না। প্রথমটা মা একেবারেই থতমত খাইয়া গেলেন। তারপর মনে করিলেন, তাই কি কখনো হয় নাকি, ছেলে তার সঙ্গে দুষ্টামি করিতেছে। নে নে, খুব হয়েছে, আর পাজলামি করতে হবে না। প্রভাকে ডাকতো, তোকে খেতে দিয়ে তারপর চাটা করুক। গামছা কাঁধে ত্রিষ্টুপের বাবা অবিনাশ তেলের খোঁজে রান্নাঘরে আসিলেন। ব্যস্ত হইয়া বলিলেন, এখন আর চা খেতে হবে না, চান করে ফেলে একবারে। 8:30 তো বেজে গেছে, 9:25 গাড়িটা ধরতেই হবে। আজ ফেরবার সময় মান্থলিটা করে ফেলিস, কিন্তু ভুলিস না যেন। ত্রিষ্টুপ বলিল, আমি যাব না বাবা। যাবি না? যাবি না মানে কি? চাকরি আমার পোষাবে না। অবিনাশ তেলের বাটি হইতে হাতের তালুতে তেল ঢালিতেছিলেন। খানিকটা তেল মাটিতে পড়িয়া গেল। মার হাতের খুন্তি আবার কড়াইয়ের অনেকখানি উঁচুতে নিশ্চল হইয়া রহিল। প্রথম কথা বলিলেন অবিনাশ, এই পাগলের মতো বলছিস তুই? এমন সময় রানুর হাত ধরিয়া প্রভা সেখানে আসিল। রানুর গালে ত্রিষ্টুপের আঙুলের দাগ একেবারে স্পষ্ট হইয়াই ফুটিয়া উঠিয়াছে। মেয়েটা ফুঁপাইয়া ফুঁপাইয়া কাঁদিতেছিল, ঠিক স্বপ্নে ত্রিষ্টুপের ছেলের শোকে কাঁদার মতো।
প্রভার মুখ মেঘে ঢাকা আকাশের মতো অন্ধকার। মেয়ের গালটি সকলের সামনে ধরিয়া সে বলিল, দেখো বাবা, দেখো কেমন করে মেরেছে মেয়েটাকে। বেলা হয়ে গেছে, আজ আবার আপিস যাবে। আমি তাই মেয়েটিকে বলেছিলাম তোর মা আমাকে ডেকে দে তো রানু। ও গিয়ে যেই ডেকেছে অমনি মেরে একবারে খুন করে দিয়েছে। ওর কি দোষটা ছিল? তোমরাই বলো, ওর দোষটা কি? বিশেষ দুটি খেতে দিচ্ছ বলে। প্রভা নিচেও ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। প্রভার নালিশ ও কান্না সকলের গা সওয়া হইয়া গিয়াছে। বিশেষ বিচলিত কেউ হয় না। সারাদিনে অন্তত একবার প্রভার নালিশ ও কান্না না শুনিলেই বরং সকলে একটু আশ্চর্য হইয়া ভাবে, কি হইয়াছে প্রভার আজ? তবে এক হিসেবে প্রভার মন খুব উদার। একটি ধমকেই সে সন্তুষ্ট হয়, কান্না থামিয়া যায়, ঘ্যান ঘ্যান প্যান প্যান করে না। কেবল ধমকটা দিতে হয় কতকটা এইভাবে, চুপ কর প্রভা, কি বলছিস তুই পাগলের মতো? তুই কি পর এসেছিস এ বাড়িতে? কুটুম এসেছিস? আজ কেউ ধমক দিল না, কিছুই বলিল না। প্রভা আশ্চর্য হইয়া সকলের মুখের দিকে চাহিতে লাগিল। তার মেয়ের গালে চড় মারার চেয়ে অনেক বেশি গুরুতর কিছু ঘটিয়াছে বুঝিতে পারা মাত্র কৌতূহলের বন্যায় অভিমান ভাসিয়া গেল। কি হয়েছে গো মা? হয়েছে আমার অদৃষ্ট, আমার পোড়া কপাল। কি হইয়াছে বুঝা গেল না বটে, কিন্তু ভয়ানক কিছু যে সত্যই হইয়াছে সে বিষয়ে আর সন্দেহ রহিল না প্রভার। ধৈর্য ধরিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে সে মার মুখের দিকে চাহিয়া রহিল। জলভরা চোখের সে দৃষ্টি কামিনী বেশিক্ষণ সহ্য করিতে পারিলেন না। বলিলেন, তিষ্টু চাকরি করবে না বলেছে। হো, এই তিষ্টু তো ফাজলামি করছে। প্রভার স্বামী রমেশের আজ চাকরি নাই ৩ বছর। প্রভা ভাবিতেও পারে না মানুষ চাকরি পাইয়াও বলিতে পারে সে চাকরি করিবে না। বাপের সঙ্গে এ ধরনের ফাজলামি করা তৃষ্টুপের স্বভাব নয়। তবু অথই জলে পড়িলে মানুষ যেমন হাতের কাছে যা পায় তাই আঁকড়াইয়া ধরে, অবিনাশ ও কামিনীও তেমনি প্রভার কথা শুনিয়া উৎসুক দৃষ্টিতে ছেলের মুখের দিকে চাহিয়া রহিলেন। আশ্চর্য আর কি, সকলকে একটু চমকে দেবার জন্য তৃষ্টুপ হয়তো ফাজলামিই করিতেছে। তৃষ্টুপ কথা বলিল না। সে তখন অবাক হইয়া খোলা দরজা দিয়া ওদিকে রোয়াকে একটা তুচ্ছ ঘটনা লক্ষ্য করিতেছিল। রোয়াকে একটা আতপোড়া বিড়ি পড়িয়াছিল। কোথা হইতে আসিয়া ঘরে ঢুকিতে গিয়া রমেশ হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া বিড়িটা কুড়াইয়া নিয়াছে। বিড়ি নিয়া রমেশ ঘরের মধ্যে চলিয়া গেল। সেখান হইতে ডাক আসিল রানুর। ঘরে গিয়া সঙ্গে সঙ্গে রানু ফিরিয়া আসিল। দেশলাইটা দাও না দিদিমা, বাবা চাচ্ছে। আতপোড়া বিড়ি কুড়াইয়া খায়? ৩ বছরে রমেশের এমন অবস্থা হইয়াছে। প্রভার জন্য তৃষ্টুপ হঠাৎ গভীর মমতা বোধ করে। রমেশকে আজ আতপোড়া বিড়ি কুড়াইয়া বেড়াইতে হয় বলিয়াই তো প্রভা সারাদিন নালিশ করিয়া কাঁদিবার অজুহাত খোঁজে। আজ কয়েক বছর পর দুজনের অবস্থা কি দাঁড়াইবে কে জানে। অবিনাশ আর ধৈর্য ধরিতে পারিলেন না। একবার একটু কাশিয়া বলিলেন, তাহলে চান টান করে। দাঁড়াও, আসছি। তৃষ্টুপ একেবারে বাড়ির বাহিরে চলিয়া গেল। গলির মোড়ে গিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কি করা উচিত আরেকবার ভাবিয়া দেখিবার জন্য সে এখানে পলাইয়া আসিয়াছে, কিন্তু ভাবিবার কিছুই খুঁজিয়া পাইতেছে না। দ্বিধা ও সন্দেহে সমস্ত চিত্ত এলোমেলো হইয়া যাইতেছে। মা ও বাবার জন্য, প্রভা ও রমেশের জন্য কিছুদিন চাকুরি সে করিতে পারে, কিন্তু কেন করিবে? নিজের বিশ্বাস, আদর্শ আর নবলব্ধ প্রেরণা বলি দিয়া লাভ হইবে কি? 1 ঘন্টার মধ্যে প্রথম বাধার কাছেই যদি সে হার মানে, অত বড় প্রতিজ্ঞা করার কি দরকার ছিল? মন যার এমন দুর্বল, তার অত বাহাদুরি করা কেন নিজের কাছে? খানিক আগে যে স্থির করিয়াছে সে চাকুরি করিবে না, পৃথিবীর রসাতলে গেলেও করিবে না, এত শিগগির তাকে বাড়ি ছাড়িয়া পলাইয়া আসিতে হইয়াছে চাকরি করিবে কিনা আর একবার ভাবিয়া দেখার জন্য। সে যে সত্যই অপদার্থ, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে? কিছুদিনের জন্য নিজের মনেই তৃষ্টুপ সংশয় ভরে মাথা নাড়ে।
কিছুদিন পরে তো আর অবস্থা বদলাইবে না, বরং সে আরও জড়াইয়া পড়িবে। আজ চাকরি আরম্ভ না করা যত কঠিন মনে হইতেছে, কিছুদিন পরে চাকরি ছাড়া তার চেয়েও বেশি কঠিন হইয়া দাঁড়াইবে। তবে আর একটা কথা আছে, চাকরি না করিলেই বা সে করিবে কি? বড় একটা আদর্শ সামনে খাড়া রাখিয়া চুপচাপ ঘরে বসিয়া দিন কাটাইলে তো আর চলিবে না। নিজের জীবনকে সব দিক দিয়া সার্থক করিবার প্রতিজ্ঞা সে গ্রহণ করিয়াছে। মানুষ হিসেবে তার যা প্রাপ্য সব সে আদায় করিয়া ছাড়িবে, জগৎকে বুঝাইয়া দিবে তার কাছে আর ফাঁকি চলিবে না। কিন্তু সে সম্ভব করিবার জন্য সকলের আগে একটা উপায় তো তার খুঁজিয়া বাহির করা চাই। ভাবিয়া চিন্তিয়া উপায় স্থির করিবার সময় অবশ্য সে পায় নাই, কিন্তু সময় পাওয়ার পরেও যদি সে স্থির করিতে না পারে, যে পথে চলিলে নিচে নামিতে হইবে না, পিছনে হটিতে হইবে না, আগাইতে আগাইতে সার্থকতায় সে পৌঁছিতে পারিবে, সে পথ যদি খুঁজিয়া না পায়, পথ খুঁজিয়া পাইলেও পথ চলিবার ক্ষমতা যদি তার না থাকে, গভীর বিষাদ অনুভব করিতে করিতে নিজেকে তার বড় একা আর অসহায় বলে মনে হয়। আর নিজের মতো জগতের প্রত্যেক মানুষকে একা মনে হয় বলিয়া নিজের অখণ্ড ও অবর্জনীয় একাকিত্বের বোঝা যেন দুঃসহ হইয়া উঠে। কত লোক চলিতেছে পথ দিয়া, কত চিন্তা ঢেউ উঠিতেছে প্রত্যেকের মনে, কিন্তু কেউ কারো চিন্তার খবর রাখে না। কত কাছাকাছি সকলের দেহগুলি তাড়াতাড়ি চলিতে গিয়া একটি দেহের সঙ্গে আরেকটি দেহের কতবার ঠেকাঠেকি হইতেছে, কিন্তু একজনের জগৎ কি এতটুকু কাছে আসিতেছে আরেকজনের জগতের? এমন একটি মানুষও যদি থাকিত যে তার আপন, যার সঙ্গে তার প্রকৃত যোগাযোগ আছে, হাসি কান্না ছাড়াই যে বুঝিতে পারে সে সুখী কি দুঃখী, তাহলে এখন তাকে সে জিজ্ঞাসা করিতে পারিত তার কি করা উচিত। এইসব ভাবিতে ভাবিতে ত্রিষ্টুপের মনে পড়িয়া গেল সকালে সে চা খায় নাই, রীতিমতো অস্বস্তি বোধ হইতেছে। ডাইনে বিধুর চায়ের দোকান, স্বাধীন ভারত রেস্টুরেন্ট। এক কাপ চা খাইতে খাইতে আর একবার চাকরির কথাটা ভাবিয়া দেখা যায়। তক্তার মতো চ্যাপটা বিধুর করাতের মতো দাঁতালো অমায়িক হাসির জবাবে একটু হাসিয়া দেওয়ালে জরিপার শাড়ি পরা জগদ্ধাত্রীর ছবির পাশে পাকা ফলের মতো টসটসে ও গোলাকার উলঙ্গ জাপানি মেয়ের ছবির দিকে আনমনে চাহিয়া চুমুক দিতে দিতে চায়ের কাপ খালি হইয়া গেল। কিন্তু এলোমেলো ভাবনাগুলিকে কোনো মতেই আয়ত্ত করা গেল না। কলেজ স্কোয়ারে সস্তায় পাওয়া যায় তিষ্টু। মনীষ কাছে আসিয়া বসিয়াছে, আলগোছে গরম চায়ের কাপে চুমুক দিতে গিয়া আর চোখে চাহিয়া আছে। জুতা আর চুলে চকচকে পালিশ, পাঞ্জাবির হাতা গিলা করা, তলায় গেঞ্জি দেখা যায়। সোনার বোতামগুলি সাদা শূন্যতার মধ্যে টুকরো টুকরো সোনালি অলংকারের মতো। হ্যাঁ, কি পাওয়া যায়? চীন জাপান দেশের মেয়ে, এদেশেও পাওয়া যায়। কষ্ট করে এখানে না এসে কয়েকটা কিনে ঘরে টাঙিয়ে রাখিস, সারাদিন যত খুশি দেখতে পারবি। মনে মনে বিরক্ত হইলেও ত্রিষ্টুপ একটু হাসিল। তবে একটা বিয়ে করলে অবশ্য সেসব হাঙ্গামাও চুকে যায়, তাই কন্যা রে। এই ধরনের পরিহাস করিতে মনীষ খুব পটু। বোধহয় সেই জন্যই মনীষকে সে পছন্দ করে না। না না, মানুষটা মনীষ খারাপ নয়, সাজসজ্জার দিকে তার অতিরিক্ত ঝোঁকটা ভালো না লাগিলেও সেটা ত্রিষ্টুপ অপরাধ বলে মনে করে না। মনীষের বুদ্ধি খুব তীক্ষ্ণ, পড়াশোনাও সে অনেক করিয়াছে। ত্রিষ্টুপ বুঝিয়া উঠিতে পারে না সবসময় সে কেন এমন বাবু সাজিয়া থাকিতে ভালোবাসে। ত্রিষ্টুপের সবচেয়ে খারাপ লাগে মনীষের অদ্ভুত আত্মপ্রত্যয় আর সব জানতার ভাব। কিছুই সে যেন গ্রাহ্য করে না, সমস্তই তার কাছে যেন তুচ্ছ। রাজপুত্রের বেশে এই নোংরা চায়ের দোকানে চা খাইতে আসিয়া এখানকার সাধারণ মানুষগুলির সঙ্গে সমানভাবে হাসি গল্প করা, আর ছেঁড়া জামাগায়ে চৌরঙ্গীর বড় সাহেবী হোটেলে খানা খাইতে গিয়া বড় বড় লোকের সঙ্গে মেলামেশা করা যেন তার কাছে সমান। মাঝে মাঝে সে এখানে আসে, বিনা চেষ্টাতে সকলের সঙ্গে মিশ খাইয়া যায়, তবু যেন একটা দূরত্ব ও ব্যবধান কোনো সময়ই ঘোচে না। ঠিক অহংকার নয়, মানুষগুলিকে অবজ্ঞা করা নয়, কেমন একটা নির্বিকার উদাসীনতার সঙ্গে
মানুষের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি তুচ্ছ করিয়া চলা, প্রতিবেশীর নিন্দায়, গুজবের সৃষ্টিতে, করের ব্যাপারের সঙ্গে মিশাইয়া পৃথিবীর রাজনীতির আলোচনায়, তর্কে আর কলহ বিবাদে সকলে মুশকুল হইয়া যায়। মনীষ তাহাতে যোগ দিতে কসুর না করিলেও ত্রিষ্টুপের মনে হয় সকলের ছেলে মানুষিতে সে তলে তলে নিছকই আমোদ উপভোগ করিতেছে। দুদিন আগে বিকেলবেলায় পরিতোষ আসিয়াছিল, শোকে মুহ্যমান পরিতোষ। একটি চেয়ারও খালি ছিল না। সকলের আগে নিজের চেয়ার ছাড়িয়া উঠিয়া মনীষ তাহাকে বসিতে দিয়াছিল, কিন্তু তখনও তার মুখে এতটুকু সহানুভূতির চিহ্ন দেখিতে পায় নাই। মুখ দেখিয়া বরং মনে হইতেছিল সে বুঝি ভাবিতেছে অনেক দূরে নৌকা ডুবিতে একটি পরিবার নিশ্চিহ্ন হইয়া গেলে এখানে একটা মানুষ আধমরা হইয়া যায় কেন। ভালো লাগে না, কিন্তু মনীষকে তুচ্ছও সে করিতে পারে না। সময়ে সময়ে ত্রিষ্টুপের মনে হয় আসলে এটা তার ভালো না লাগা মোটেই নয়। আর দর্শন মানুষের মতো মানুষের সুখ দুঃখ মানুষটাকে বিচলিত করিতে পারে না বলিয়া তার অভিমান হইয়াছে, আর তার প্রতিকারহীন অভিমানের জ্বালাকে মনে হইতেছে বিরাগ। মনটা ভালো নেই মনীষদা। হ্যাঁ, মন ভালো নেই? সে কি কথা? মন খারাপ করছে কেন আবার? আমি করিনি, ব্যাপারটা শুনুন। মনীষদা শুনিয়া যায়, আর শুনিতে শুনিতে তার মুখ গম্ভীর হওয়ার বদলে যেমন ছিল তেমনই থাকে। হাসি হাসি ভাবটুকু পর্যন্ত মিলাইয়া যায় না। দেখিয়া ত্রিষ্টুপের ভালো না লাগা অথবা অভিমান উথলিয়া উঠিতে থাকে। কথা শেষ করিয়া ঝাঁঝালো সুরে সে তাই জিজ্ঞাসা করিল, হাসবার কি হলো এতে? মনীষ বলিল, না না, হাসিনি। চাকরি করতে চাও না বলছো, বড় কিছু করতে চাও। কি করবে সেটা এখনো ঠিক করনি। তা যতদিন সেটা ঠিক করতে পারছো না ততদিন চাকরিটা করলে হতো না? কিছু পয়সা জমাতে পারলে বড় কিছু আরম্ভ করতে একটু সুবিধে হতো আর কি। কিছুদিন চাকরি করলে যদি... ওভাবে যদির কথা বললে কিছু হয় না তিষ্টু। প্ল্যান করবার সময় সমস্ত যদির হিসেব ধরতে হয়। যদি এরকম হয় তবে এই ব্যবস্থা করতে হবে, যদি ওরকম হয় তবে ওরকম ব্যবস্থা করতে হবে। ব্যাস, সেখানেই যদি শেষ। যদি এরকম না হয়ে ওরকম হয় ভেবে প্রথমেই ভরকালে তো চলে না। তাছাড়া কিছুদিন চাকরি করে সময় মতো চাকরিটা ছাড়বার ক্ষমতা যদি তোমার না থাকে তাতেই তো প্রমাণ হয়ে যাবে বড় কিছু করবার ক্ষমতা তোমার নেই। চাকরি করে যাওয়াটাই তখন সবচেয়ে ভালো হবে তোমার পক্ষে। কিন্তু চাকরি করলেই জড়িয়ে পড়ব যে, বাড়ির লোকের মুখ চেয়ে চাকরি নেওয়ার মানেই দাঁড়াবে... আহা, বাড়ির লোকের মুখ চেয়ে কেন নেবে? নিজের জন্য চাকরি নেবে, বড় কিছু করবার অঙ্গ হিসেবেই না হয় নেবে চাকরিটা। কি করব এখনো ঠিক করে উঠতে পারিনি। চাকরি করে যা পারি উপার্জন করা যাক এই ভেবে চাকরিটা নেবে। বাড়ির লোকের মুখ চেয়ে বড় কিছু করা যায় না তিষ্টু। সাকসেসের জন্য স্বার্থপর না হলে চলে না। সকলকে বঞ্চিত করে নিজের সূক্ষ্ম যা স্বার্থপরতার কথা বলছি না, সাকসেসের পথে বিঘ্ন হিসেবে যা কিছু দাঁড়াবে সে সমস্তই বিসর্জন দেওয়ার কথা বলছি ভাই। যেমন ধরো, তুমি যেদিন চাকরিটা ছেড়ে দেবে বাড়ির লোক সেদিন কেটে কেটে চোখ ফুলিয়ে ফেলবে। তুমিও তাদের সঙ্গে কাঁদবে, অন্তত মনে মনে কাঁদবে, কিন্তু ভাববে কাঁদুক, উপায় আর কি। 10:30টার সময় ত্রিষ্টুপ বাড়ি ফিরিল। অবিনাশ রান্নাঘরের দরজার কাছে মোড়ায় বসিয়া তামাক টানিতেছিলেন। তখনও পর্যন্ত তিনি স্নানও করেন নাই। আপিসে যাওনি যে? লজ্জা করে না তোর? জোয়ান মত্ত হয়ে ঘরে বসে থাকবি? পুরো বয়সে আমি খেটে খেটে মরব। তুই যদি না যাস আমিও যাব না। চলো, আমি যাচ্ছি। এক খাপলা তেল নিয়া মাথায় ঘষিতে ঘষিতে ত্রিষ্টুপ তাড়াতাড়ি স্নান করিতে গেল। বড়বাবু পদ্মলোচন অভিমান করিয়া বলিলেন, প্রথম দিনটিতে দেরি হল। অবিনাশ কাচুমাচু করিয়া বলিল, মন্দিরে একবার পুজো দিতে গিয়ে আসলে... পদ্মলোচন তাড়াতাড়ি কপালে হাত ঠেকাইয়া বলিলেন, পুজো পুজো, তা বেশ তা বেশ। ত্রিষ্টুপ অবাক হইয়া দুজনকে দেখিতে থাকে। একজন অনায়াসে মিথ্যা কথাটা বলিয়া ফেলিল। পূজা দিতে গিয়া আপিসে পৌঁছতে দেরি করার জন্য বিরক্ত হইলে পাছে অপরাধ হয়, এই ভয়ে আর একজনের বিরক্তি সঙ্গে সঙ্গে উবিয়া গেল। দুজন সমবয়সী নিরীহ গোবেচারী মানুষ, জীবনটাও হয়তো দুজনের একই ছাঁচে ঢালা।
পরীক্ষা পাস, চাকরি ও সংসার। কিন্তু একজন মন্দিরের নামে মিথ্যা বলিতে ভয় পায় না, আর একজন মন্দিরের নাম শুনিলেই ভরকাইয়া যায়। আপিস ত্রিষ্টুপের অপরিচিত নয়। আগে মাঝে মাঝে দরকার পড়িলে বাপের সঙ্গে দেখা করিতে আসিয়াছে। চাকরি হওয়ার সময়ে বিনা দরকারেই ঘন ঘন অনেকবার আসিয়াছে। অনেকের সঙ্গেই তার চেনা ছিল। অবিনাশ আরও কয়েকজনের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। প্রত্যেকের ভদ্রতা ও শুভকামনার জবাবে সবিনয়ে বলিতে লাগিলেন, আগে আপনারই দয়া। বাড়ি ফিরবার সময় ট্রামে ও ট্রেনে অবিনাশ ছেলেকে অনেক রকম উপদেশ দিলেন। আপিসে কোন লোকটা ভালো আর কোন লোকটা বজ্জাত মুখে মুখেই তার লম্বা তালিকা শুনাইয়া দিলেন। কার সঙ্গে কিরকম ব্যবহার করিতে হইবে তাও বুঝাইয়া দিলেন। আস্তে আস্তে ডিপ্লোমেসি শিখতে হবে, নইলে উন্নতির আশা নেই। কিন্তু বাপু, দেরি করার জন্য পদ্মলোচন তো চটে ছিল, দেখলি তো কেমন করে সামাল দিলাম। অবিনাশ সগর্বে ছেলের মুখের দিকে তাকাইলেন। অন্য কেউ হলে কেউ কেউ করতো, আর ও বেটা আরও চটে যেত। আমি তো জানি কত দানে কত চাল, এমন কৈফিয়ত দিলাম যে আর টু শব্দটি করতে পারল না। একটু থামিয়া উপসংহার করিলেন, তবে লোকটা সত্যিই ধার্মিক। মন্দির দেখলে এই আধ ঘন্টা ধরে প্রণাম করে। ত্রিষ্টুপ বলিল, আর প্রার্থনা করে আমার মাইনে বাড়ুক। অবিনাশ আশ্চর্য হইয়া বলিলেন, হ্যাঁ, সে তো সবাই করে। বিথুর চায়ের দোকানে মনীষ বসিয়াছিল। সূর্য চোখের আড়ালে চলিয়া গিয়াছে, কিন্তু তখনও সন্ধ্যা হয় নাই। এত আগে মনীষ কখনো বিধুর চায়ের দোকানে আসে না। ত্রিষ্টুপ বলিল, তুমি এগো বাবা, আমি আসছি। চায়ের দোকানে ঢুকিতে যাইতেছে দেখিয়া অবিনাশ শঙ্কিত হইয়া বলিলেন, আহা, খালি পেটে চা খেয়েও না তিষ্টু। ত্রিষ্টুপ মাথা নাড়িয়া ভিতরে চলিয়া গেল। মনীষ জিজ্ঞাসা করিল, তা কেমন লাগলো তিষ্টু? ত্রিষ্টুপ বলিল, কেমন একটা যেন লাগলো মনীষদা। কেমন লাগলো বুঝতে পারছ না? তার মানে ভালোও লাগেনি, আবার খারাপও লাগেনি। সব যেন কিরকম খাপছাড়া বলে মনে হল। মনীষ মাথা হেলাইয়া সায় দিয়া বলিল, বসো, চা খাও। ত্রিষ্টুপ দ্বিধা ভরে বলিল, খালি পেটে। মনীষ হাসিল, পেট খালি থাকবে কেন? চপ খাও, কাটলেট খাও, টোস্ট খাও। বাড়ির খাবার না হলে কি তোমার পেট ভরে না নাকি? মনীষের কাছে চিরদিন নিজেকে ত্রিষ্টুপের ছেলে মানুষ মনে হয়। আজ আরো বেশি করে মনে হইতে লাগিল। একটু শ্রান্তিও সে বোধ করিতেছিল, শারীরিক নয়, মানসিক শ্রান্তি। সন্ধ্যা হইয়া গিয়াছে, তবু সকালবেলার লড়াইয়ে জের যেন এখনো মেটে নাই। কেবলই মনে হইতেছে সে যেন সন্ধি করিয়াছে হার মানার ভয়ে। কেমন যেন অনির্দিষ্টভাবে নিজেকে অপরাধী মনে করিতেছে। থাক, দোকানের খাবার খেতে হবে না তিষ্টু, চলো আমার বাড়িতে চলো, আমার বাড়িতেই না হয় কিছু খাবে। আপনার বাড়িতে মনীষদা? খাবার টাবার করার হাঙ্গামা আবার? না না, হাঙ্গামা কিসের, খাবার তৈরিই আছে, চাটা শুধু করতে হবে। মনীষ উঠিয়া দাঁড়াইল, এসো। মনীষের বাড়ি বেশি দূরে নয়, 2-4 বার ত্রিষ্টুপ তার বাড়িতে গিয়াছে। আগে কোনোদিন মনীষ তাকে ভিতরে রাখে নাই, আজ একেবারে দোতলায় তার নিজের ঘরে নিয়ে গেল। বসো তিষ্টু, বসো। একটা রংছটা কাঠের চেয়ারে বসিয়া ত্রিষ্টুপ বিস্ময়ের সঙ্গে চারিদিকে চাহিতে লাগিল। এ ঘর সে মনীষের তা যেন বিশ্বাস করা যায় না। যার মাথায় একটি চুল সে কোনোদিন স্থানভ্রষ্ট দেখে নাই, তার ঘরে এমন বিশৃঙ্খলা, এমন দারিদ্র্যের ছাপ। টেবিলে আর টেবিলের নিচে বই গাদা করা, এক কোনায় জমা করা কতগুলি ইংরেজি বাংলা সাময়িক পত্রে থুলা জমিয়ে আছে। ট্রাঙ্ক ও সুটকেসের রং বিবর্ণ। অনেক দিনের পুরনো খাটের বিছানার চাদরটি ময়লা। নূতন সোফা টেবিলে জমকালো বাহিরের খড় পার হইয়া বাড়ির ভিতরের গরিবানা অপরিচ্ছন্ন চেহারা দেখিয়াই ত্রিষ্টুপ একটু অবাক হইয়া গিয়াছিল। মনীষের নিচের ঘর দেখিয়া সে একেবারে থ বনিয়া গেল। তাকে বসিতে বলিয়াই মনীষ বাহির হইয়া গিয়াছিল। একটু পরেই সে ফিরিয়া আসিল। আরও খানিকক্ষণ পরে দুহাতে দুটি লুচি আর তরকারির থালা নিয়া একটি মেয়ে ঘরে আসিল।
মেয়েটিকে ত্রিষ্টুপ কলতলায় বাসন মাজিতে দেখিয়াছিল। মনীষের বোনের নাম কুন্তলা। বিবাহ দেওয়ার বয়স হইয়াছে, 2-1 বছর বেশি হইয়াছে। এই বয়সে সময় হিসেবে 2-1 বছর যে কত দীর্ঘ আর কত অতুচ্ছ কে না তা জানে। দাদা যে ত্রিষ্টুপকে বাড়িতে ডাকিয়া আনিয়াছে কেন, সেটুকু বুঝিবার মতো আর বুঝিয়া যে জোরালো লজ্জা সর্বাঙ্গ আড়ষ্ট করিয়া দিতে চায়, সেটা জোর করিয়া লুকাইয়া রাখার চেষ্টা করার মতো জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা সবই কুন্তলার জন্মিয়াছে। প্রথমটা তাই ত্রিষ্টুপের মনে হইয়াছিল মেয়েটি বুঝি একটু পাকা। তারপর 2-4 দিনেই এই ভুল ধারণা তাহার ঘুচিয়া গিয়াছে। কুন্তলার চালচলন, কথাবার্তায় যেটুকু অস্বাভাবিকতা ধরা পড়িয়াছিল, এখনো কিছু কিছু ধরা পড়ে। সাধারণ গৃহস্থ সংসারের এই বয়সে দেওয়াল চাপা ভীরু মেয়ের পক্ষে ওটুকু অস্বাভাবিকতাই স্বাভাবিক। তৃতীয়বার কুন্তলা যখন খাবারের থালা হাতে সামনে আসিয়া দাঁড়াইয়াছিল, তখন ত্রিষ্টুপের খেয়াল হইয়াছিল যে বেচারি জানে তাকে পছন্দ করাইতে পারিলে সে তাকে বিবাহ করিলেও করিতে পারে। পঞ্চমবার মনীষদের বাড়িতে গেলে কুন্তলা যখন চলনসই কাপা গলায় রবিবাবুর একটি গান শুনাইয়াছিল, তখন ত্রিষ্টুপের আরেকটা বিষয় খেয়াল হইয়াছিল। তার মন ভোলানোর চেষ্টা করার মতো কিছু পাছে বলিয়া বা করিয়া বসে, এই ভয়ে কুন্তলা বড়ই কাবু হইয়া আছে। ত্রিষ্টুপ মমতা বোধ করে, ভাবে যে মনীষের বাড়িতে আর আসিবে না। এভাবে মেয়েটিকে পীড়ন করা, তার মনে মিথ্যা আশা জাগিবার সুযোগ দেওয়া একেবারেই উচিত না। কেবল কুন্তলা নয়, মনীষও তো অনেক কিছু আশা করিতেছে, তাকেও এই আশা পোষণ করিয়া চলিতে দেওয়া অন্যায় হইবে বইকি। আগে হইতে যদি মনীষের বাড়িতে তার যাতায়াত থাকিত তবে কোনো কথা ছিল না। চাকরি হওয়ার পর তার কাছে বোনকে গছানোর ইচ্ছা মনীষের জাগিয়াছে টের পাইয়াও ওদের বাড়ি যাওয়া আসা বজায় রাখা দোষের হইত না। কিন্তু চাকুরি আরম্ভ করার দিন তাকে বাড়িতে ডাকিয়া নিয়া গিয়া কুন্তলার সঙ্গে পরিচয় করিয়া দেওয়ার মধ্যে মনীষ তার উদ্দেশ্য অস্পষ্ট রাখে নাই। জানিয়া শুনিয়া এমন ঘন ঘন মনীষের বাড়ি যাওয়া চলে না। কিন্তু 2 দিন যাওয়া বন্ধ রাখিয়াই ত্রিষ্টুপ বুঝিতে পারিল কাজটা ঠিক সহজ নয়। সন্ধ্যার পর মনীষের ছোট ভাই ক্ষিতীশ আসিল। কুন্তলা নয়, মনীষের মা নিজে পিঠা তৈরি করিয়াছেন। এখনো ত্রিষ্টুপ যায় নাই কেন? অবিলম্বে ক্ষিতীশের সঙ্গেই সে যেন গিয়া হাজির হয়। চর্দি হাঁ করে বসে আছে, চলুন শিগগির। ত্রিষ্টুপের মুখ গম্ভীর হইয়া গেল। কিন্তু তোমাকে কে বললে চর্দি হাঁ করে বসে আছে? ক্ষিতীশ একটু ভরকাইয়া গেল। বড় বড় চোখ মেলিয়া ত্রিষ্টুপের মুখের দিকে চাহিয়া সে বলিল, আমি দেখে এলাম যে। ও, তুমি দেখে আসছ? দাদা বলতে বলেনি, তাই না? ক্ষিতীশ সচরে মাথা নাড়িয়া বলিল, না না, দাদা আপনাকে ধরে নিয়ে যেতে বলেছে। কেন? ক্ষিতীশের মুখে এবার একটু হাসি দেখা দিল। বড়রা কি বোকার মতো কথা বলে? পিঠে খাওয়ার জন্য। চর্দি কি বলে জানেন? আপনি শুধু পিঠে খেতে পারেন আর আমি পারি। 2-3টের বেশি খেলেই দাদার অসুখ করে। এতক্ষণে ত্রিষ্টুপের গাম্ভীর্য কাটিয়া গেল। মনে মনে সে রীতিমতো লজ্জাই বোধ করিতে লাগিল। পছন্দ হইলে সে কুন্তলাকে বিবাহ করিতে পারে ভাবিয়া বোনের সঙ্গে তার মেলামেশার ব্যবস্থা করিয়া দিলেও তাকে গাঁথিবার জন্য চাল বাজি আরম্ভ করিয়া ব্যাপারটাকে কুৎসিত করিয়া তুলিবার মানুষ মনীষতা নয়। তার নিজের মনটাই বিগড়াইয়া গিয়াছে। তাকে পিঠা খাওয়ানোর জন্য কুন্তলা তার প্রতীক্ষায় বসিয়া আছে। হয়তো পরনের ছেঁড়া ময়লা শাড়িখানা বদলাইয়া একখানা ফর্সা শাড়ি পরিয়াছে। সস্তা সাধারণ শাড়ি, পাছে সে মনে করে যে তার জন্যই সাজগোজ। একবার ত্রিষ্টুপের মনে হইল পিঠা খাওয়ার নিমন্ত্রণটা রাখিয়া আসে, একেবারে যাওয়া বন্ধ না করিয়া ধীরে ধীরে যাওয়াটা কমাইয়া আনাই কি ভালো নয়? 2 দিন যায় নাই, আজ যদি ক্ষিতীশ ডাকিতে আসিয়াছে, আজ একবার গেলে কি আসিয়া যাইবে? আবার 4-5 দিন একেবারে না গেলেই চলিবে। তারপর ত্রিষ্টুপ ভাবিল, না, আজ না যাওয়াই ভালো। যাওয়ার ইচ্ছাটা তার নিজেরই আজ বড় জোরালো হইয়া উঠিয়াছে। যাওয়া মাত্র সকলে তার আগ্রহ টের পাইয়া যাইবে।
কাল পরশু করে বরং 10 মিনিটের জন্য গিয়া দেখা করিয়া আসিবে, কতকটা ভদ্রতা রক্ষার জন্য দেখা করার মতো, আজ নয়। কিন্তু আমার শরীর আজকে ভালো নেই খিতু, কি করে যাব বলো তো? ও মা, অসুখ করেছে? হ্যাঁ, ওই আর কি। ক্ষিতীশ একটু ক্ষুণ্ণ হইয়া চলিয়া গেলে তৃষ্টু অস্বস্তি বোধ করিতে লাগিল। না না, মিথ্যা অজুহাতে ক্ষিতীশকে বাড়ি ফিরাইয়া দিবার জন্য নয়, যায় নাই বলিয়া কুন্তলা ক্ষুণ্ণ হইবে এই ভাবিয়াও নয়, মনীষের বাড়ির আকর্ষণ অনুভব করিয়া। এই অল্প সময়ের মধ্যেই কুন্তলা যদি তার মনকে টানিতে আরম্ভ করিয়া দিয়া থাকে, নিজের সম্বন্ধে তবে আর আশা ভরসা করিবার কিছু নাই। আধ ঘণ্টা পরে মনীষ আসিল। কি হয়েছে তিষ্টু? না, কিছু না, এমনি শরীরটা একটু। বিশেষ কিছু নয় তো, তবে এসো, 2-1 পিঠে কিন্তু তোমাকে খেতেই হবে ভাই। কাল থেকে আয়োজন করে পিঠে তৈরি হয়েছে, তুমি চেকে দেখে সার্টিফিকেট না দিলে কেউ খুশি হবে না। সুতরাং তৃষ্ঠুপ গেল। আগের দিন শহরের অন্য প্রান্ত হইতে স্বামী ও 2টি মেয়েকে নিয়া কুন্তলার দিদি বাপের বাড়িতে বেড়াইতে আসিয়াছে। পিঠার আয়োজন হইয়াছে ওদের জন্যই, তৃষ্ঠুপের জন্য নয়। কুন্তলার দিদি রমলাকে দেখিয়া তৃষ্ঠুপ আশ্চর্য হইয়া গেল। কুন্তলার চেয়ে সে বয়সে 4-5 বছরের বড়। 7 বছর আগে তার বিবাহ হইয়াছে এবং মেয়ে হইয়াছে 2টি। তবু প্রথমবার তার দিকে তাকাইয়া তৃষ্ঠুপের মনে হইয়াছিল কুন্তলাই বুঝি শাড়ি গয়না পরিয়া সেথিতে সিঁদুর দিয়া বউ সাজিয়াছে। যমজ না হইয়াও যে 2টি বোনের চেহারায় এত মিল থাকিতে পারে, তৃষ্ঠুপ কোনোদিন তা কল্পনাও করিতে পারে নাই। কেবল বাহিরের নয়, দুজনের ভিতরের মিলটাও অত্যন্ত বিস্ময়কর। প্রথমে কিন্তু তৃষ্ঠুপের কাছে তা ধরা পড়ে নাই। কুন্তলা ভীরু, লাজুক, নম্র। রমলা হাসি খুশি, মিশুকে, কথা বলিতে পটু। 7 বছরের বিবাহিত জীবন অধিকাংশ মেয়েকেই ভোঁতা করিয়া দেয়। রমলার বেলা ফলটা হইয়াছে যেন ঠিক তার উল্টা। তার অনুভূতি তীক্ষ্ণ হইয়াছে, জীবন শক্তি বাড়িয়াছে, আনন্দ আহরণের ক্ষমতা বাড়িয়াছে। স্ফূর্তি আর উৎসাহের জন্য যেন বিশেষ উপলক্ষ দরকার হয় না। জীবনের প্রতিটা মুহূর্তে উৎসবের প্রেরণা যেন সঞ্চিত আছে, চয়ন করিয়া নিলেই হয়। তারপর ক্রমে ক্রমে দুজনের এতখানি পার্থক্যের সত্ত্বেও মিলটা তৃষ্ঠুপের কাছে স্পষ্ট হইয়া উঠিতে লাগিল। সে বুঝিতে পারিল কুন্তলার সঙ্গে রমলার শুধু বিকাশের পার্থক্য, কিশোরীর সঙ্গে যুবতীর। যে কথায় কুন্তলার মুখে মৃদু হাসি ফুটিতেছে, সে কথাতেই রমলা হাসিয়া উঠিতেছে উচ্ছ্বসিতভাবে। যে মমতায় কুন্তলা কচি মেয়েটাকে কোলে নিয়া সন্তর্পণে তার গালে চুমা দিয়া বলিতেছে কেঁদো না, সেই মমতাতেই রমলা বড় মেয়েটাকে বুকের কাছে চাপিয়া দলিয়া মলিয়া তাকে বুকের সঙ্গে মিশাইয়া দিতে চাহিয়া বলিতেছে, কাঁদে না জাদু, মামার বাড়িতে এসে কি কাঁদতে আছে রে? যে সুখ দুঃখের হিসাব কুন্তলা ভবিষ্যতের কল্পনায় জমা রাখিয়া ভাবিতেছে, কে জানে আমার কপালে কি আছে, সেই সুখ দুঃখের স্বাদ নিতে নিতে রমলা ভাবিতেছে, কে জানে আমার কপালে এত সুখ টিকিবে কিনা। রমলা সত্য সত্যই সুখী। কেবল নিজে সে সুখী হয় নাই, আরও একজনকেও সুখী করিয়াছে। রমলার স্বামী ধীরেনের শান্ত, পরিতৃপ্ত, আনন্দোজ্জ্বল মুখের দিকে চাহিয়া তৃষ্ঠুপের হঠাৎ একসময় মনে হয়, জীবনের হিসাব নিকাশের অঙ্কশাস্ত্রটাই কি তবে তার ভুল? 83 টাকার একজন কেরানি এমন সুখী হয় কি করিয়া? তৃষ্ঠুপ বুঝিতে পারে এটা সে পছন্দ করিতে পারিতেছে না। মানুষকে দেখিয়া কোথায় সে নিজেও সুখী হইবে, তার বদলে তার মন বিরূপ হইয়া পড়িতেছে। 83 টাকার কেরানির জীবনে সুখ শান্তির অস্তিত্ব সে একেবারেই মানতে রাজি নয়। দেখিয়া যা মনে হইতেছে তা সত্য নয়, আসলে এদের দুজনের জীবন দুঃখময়, এ ধারণা সে জোর করিয়া ধরিয়া রাখিতে চায়। কদিন এদের কথাই সে ভাবিয়া যায়। চিন্তাধারার প্রতিবাদের মতো, অভিজ্ঞতার ব্যতিক্রমের মতো দুজনেই তাকে পীড়ন করিতে থাকে। চারিদিকে যেন সে দেখিতে পায় মানুষের মুখে দুঃখের কালো ছায়া, দেহে ক্ষয়, জীবনে অপচয়, সংকীর্ণ নিঃস্ব আবেষ্টনীর পেষণ।
এই পরিচয়ের ছাপমারা তারও বর্তমান। তাই তো সে ভবিষ্যৎ রচনা করিতে চায়। আজ কিছু নাই, কিন্তু কাল ঐশ্বর্য চাই। এই অবস্থায় ধীরেন ও রমলা আবার কি ধাঁধা সৃষ্টি করিল। মনীষকে সে জিজ্ঞেস করে, ধীরেনবাবু বেশ লোক, তাই না? হ্যাঁ, ও খুব ভালো মানুষ, একেবারে খাঁটি মানুষ। মনীষের কথার মানে তার কাছে স্পষ্ট হইয়া উঠিল কয়েকদিন পর। নিজেদের সংসারে ধীরেন ও রমলাকে দেখিয়া আসিবার ইচ্ছাটা সে কিছুতেই দমন করিতে পারিতেছিল না। রবিবার বিকালে সে শহরের এক প্রান্তে তাদের ছোট্ট একতলা বাড়িতে গিয়া হাজির হইল। আগের দিন প্রথম রাত্রে অসময়ের ঝড় উঠিয়াছিল। ঝড় উঠিলে ত্রিষ্টুপ গভীর উল্লাস বোধ করে। ঝড়ের বেগে বাড়ির কাছে সিধা তরুণ আমলা গাছটি যত বাঁকা হইয়া যায়, তার বাঁকা মন যেন অনির্বচনীয় পুলকে ততই খাড়া হইয়া উঠে। এই সতেজ গর্বিত আনন্দ সাপের মতো মনের কোন অন্ধকার কোণে কুণ্ডলি পাকাইয়া পড়িয়া থাকে। সাপুরিয়ার বাঁশির মতো ঝড়ের শাঁসা আওয়াজে ঘুম ভাঙিয়া ফনা উঁচু করে। ঝড় থামিয়া যাওয়ার পরেও এই উত্তেজনার প্রভাব মিলাইয়া চাইতে কয়েকদিন সময় লাগে। ত্রিষ্টুপের অনুভূতি রসে ভিজিয়া সজীব হইয়া থাকে। ধীরেনের বাড়ির অবস্থানটি ত্রিষ্টুপের ভারী ভালো লাগিল। এই শহরতলি পুরনো, শহরের পরিসর বাড়ানোর প্রয়োজনে নূতন সৃষ্টি হয় নাই। পুরনো বাড়িগুলি এলোমেলোভাবে বসানো, রাস্তা আঁকাবাঁকা, আগাছা ভরা বাগানের কয়েকটি টুকরা এখানে ওখানে বসানো আছে। ধীরেনের বাড়ির অদূরে পানার আস্তরণ বিছানো একখানি পুকুর, কাছে ও দূরে অনেক নারিকেল গাছ মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে। রাস্তায় ছোট ছেলেদের মার্বেল খেলায়, বাড়ির সামনে রোয়াকে বসিয়া বড় ছেলেদের চটলা করায় উবু হইয়া বসিয়া এক প্রৌঢ়ের হুঁকা হাতে তামাক খাওয়ায়, ছেলে কোলে এক বাড়ির দুয়ার হইতে বাহির হইয়া একটি আধময়লা শাড়ি পরা তরুণীর আরেক বাড়ির দুয়ারে ঠুকিয়া পড়ায়, তার এখনকার শান্ত মানসিক অবস্থার সঙ্গে কেমন একটা আশ্চর্য সামঞ্জস্য সৃষ্টি হইতেছে। বাড়ির ভিতরের গৃহসজ্জার মধ্যেও একটি সর্বাঙ্গীন সঙ্গতি তার বড়ই তৃপ্তিকর মনে হইল। এসব সংসারে বিশৃঙ্খলার চেয়ে বেশি চোখে পড়ে অসঙ্গতি। ভাঙা চৌকির পাশে মস্ত দামি ড্রেসিং টেবিল, পেরেক মারা কাঠের চেয়ারের পিঠে রঙিন সুতোর কাজ করা খোল, দামি ফ্রেমের বাঁধানো তৈলচিত্রের পাশে আঠা দিয়ে দেয়ালে আঁটা মাসিকের ছবি, ময়লা বিছানার চাদরে ধবধবে পরিষ্কার ওয়ার পরানো তেল চটচটে বালিশ, পিঁড়ির সঙ্গে কার্পেটের আসন, সযত্নে সাজানো জিনিসের একটি তাকের নিচেই অযত্নে ছড়ানো জিনিসের আরেকটি তাক। এ বাড়ির গৃহোপকরণে কিন্তু সেই বিষদৃশ্য বিরোধ নাই। চারিদিকে ছড়ানো একটি বিস্ময়কর সাম্যের ভাব দৃষ্টিকে আনন্দ দেয়। ত্রিষ্টুপের মনে হয় এ ঘর যারা সাজাইয়াছে তাদের সত্যিই বুদ্ধি আছে। অতিরিক্ত ঝকঝকে কিছু তারা চায় নাই বলিয়া একেবারে রংচটা কিছু তাদের রাখিতে হয় নাই। 3টি ভাঙা চেয়ারের মধ্যে একটি খুব দামি চেয়ারে তাকে বসানোর গৌরব বাতিল করিয়া দিয়াছে বলিয়া 4টি সাধারণ শক্ত চেয়ারের যে কোনো একটিতে তাকে নিশ্চিন্ত মনে বসিতে বলিতে পারিয়াছে। ধীরেন ও রমলা যেরকম আগ্রহের সঙ্গে তাকে অভ্যর্থনা জানাইল, ত্রিষ্টুপের বিশ্বাস করাটাই কঠিন হইয়া পড়িল যে তার সবটাই আন্তরিক। তার সঙ্গে তো এদের পরিচয় শুধু একদিনের। রমলা একবার শুধু তাকে বলিয়াছিল সে এ বাড়িতে আসিলে তারা খুশি হইবে। ভদ্রতা করিয়া ও কথা কে না বলে? ওই আহ্বানেই কেহ বাড়িতে আসিলে ভদ্রতা করিয়া কে না খুশি হয়। কিন্তু সে আশায় সত্যই যেন ওদের আনন্দের সীমা নাই। তার এই অনুগ্রহে তারা যেন কৃতার্থ হইয়াছে। রমলা বলিল, আপনি একদিন আসবেন আমি জানতাম। কি করে জানতেন? অনেকে বলে যায় কিন্তু আসে না। 2-4 মাস পর দেখা হলে বলে সময় পাইনি, বড্ড ব্যস্ত ছিলাম, এবার একদিন নিশ্চয়ই যাব। আপনি তাদের মতো নন, সেদিন কথা বলেই বুঝতে পেরেছিলাম। ছোট মেয়েটিকে কোলে করিয়া রমলা বসিয়াছে। বড় মেয়েটি চেয়ার ঘেঁষিয়া মার পিঠে এক হাত রাখিয়া শান্ত কৌতূহলের দৃষ্টিতে চাহিয়া আছে। রমলার ভাব দেখিলে সত্যিই মনে হয় ত্রিষ্টুপাজ ঠিক এই সময় আসিবে জানিয়া নিশ্চিন্ত মনে তার সঙ্গে কথা বলিবার জন্য আগে হইতেই সব কাজ সব হাঙ্গামা চুকাইয়া রাখিয়াছে।
অন্য সমস্ত বিষয়ের চিন্তাও সে এখনকার মতো মনের এক পাশে সরাইয়া দিয়াছে। তার সবটুকু মনোযোগ এখন অভ্যাগতের প্রাপ্য। সংসারের কোনো কাজ, কোনো দায়িত্ব যাদের নাই, বাড়িতে কেউ আসিলে তাদেরও তৃষ্ণ এমন স্থির শান্ত একাগ্রভাবে কখনো 1 মিনিটও আলাপ করিতে দেখে নাই। প্রতি মুহূর্তে রমলা যেন তার আত্মমর্যাদা বাড়াইয়া দিতে থাকে। একজনের প্রথম বাড়িতে আসার অপরিহার্য অস্বস্তি ও সংকোচ আপনা হইতেই কোথায় মিলাইয়া যায়। আজ তৃষ্ণ প্রথম বুঝিতে পারে অন্যে তুচ্ছ করিলে নিজের কাছে মানুষ কিভাবে তুচ্ছ হইয়া যায়, অন্যে দাম দিলে কিভাবে দাম বাড়ে। জীবনকে রমলা শ্রদ্ধা করে। ধনীকে নয়, মানিকে নয়, গুণীকে নয়, জীবনের প্রতীক মানুষকে সে সম্মানের অর্ঘ্য দিয়া পূজা করে। তার কাছে থাকিলে ব্যর্থতার ক্ষোভ মানুষের তুচ্ছ হইয়া যায়। কারণ কিছু না বলিয়াও সে যেন ক্রমাগত বলিতে থাকে, ব্যর্থতা ও সার্থকতার চেয়ে মানুষ অনেক বড়। যে অবস্থাতেই জীবনযাপন করুক, মানুষ চিরদিনই মানুষ। রাত প্রায় 8টার সময় তৃষ্ণ বিদায় নিল। পথে এবং বাড়ি ফিরিয়া রাত্রে ঘুম আসা পর্যন্ত এই নূতন অভিজ্ঞতায় সে মনে মনে নাড়াচাড়া করিতে লাগিল। 83 টাকার এক কেরানির জীবন রমলা সুখে ও শান্তিতে ভরিয়া দিয়াছে। অপূর্ণতা তাকে পীড়ন করে না, রমলা তার আত্মগ্লানি জাগিতে দেয় না। দুঃখের ছোঁয়াচ লাগলে রমলা তাতে নিজের আনন্দের প্রলেপ লাগাইয়া দেয়। এক বিষয়ে হতাশা জাগিলে অনেক বিষয়ে আশা জাগাইয়া রমলা তাকে সঞ্জীবিত করে। যা আছে তারই সন্তোষে মন ভরিয়া রাখিয়া বাঁচিবার প্রয়োজনে মাসে মাসে 83 টাকা দানের জন্য দেবতার কাছে কৃতজ্ঞ থাকিয়া দারিদ্র্যের পেষণ ফুলাইয়া থাকে। মনীষ বলিয়াছিল, ধীরেন ভালো মানুষ, খাঁটি। তাকে কাঁদাইলে সে কাঁদে, হাসাইলে সে হাসে। তাই কি রমলা তার মুখে হাসি ফুটাইয়া রাখিতে পারিয়াছে? অন্য মানুষ হইলে পারিত না। এই একটা খটকা তৃষ্ণপের মনে জাগিয়া থাকে। রমলাই যে ধীরেনকে সুখী করিয়াছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা যে ধীরেনের ব্যক্তিত্বের অভাবের জন্য সম্ভব হইয়াছে তাও সে বিশ্বাস করিতে পারে না। ধীরেনের পরিচয়ও সে আজ ভালো করিয়া জানিয়া আসিয়াছে। দুর্বল পরনির্ভরশীল হাবাকোপা মানুষ সে নয়। তৃষ্ণপের তাই মনে হয় শুধু ধীরেন নয়, যে কোনো মানুষকেই রমলা সুখী করিতে পারিত, বিকারগ্রস্ত অস্বাভাবিক মানুষ ছাড়া। তাকেও পারিত। বিছানায় শুইয়া এইসব কথা ভাবিতে ভাবিতে আধা ঘুম আধা জাগরণের মধ্যে তৃষ্ণপের চিন্তা ও কল্পনা চড়াইয়া যাইতে থাকে। সে যেন দেখিতে পায় তাকে সুখী করার জন্য কুন্তলা প্রতীক্ষা করিয়া আছে। যেরকম একটি ছোট্ট একতলা বাড়িতে রমলা ধীরেন বাস করে, অবিকল সেই রকম একটা বাড়িতে ঠিক রমলার মতো সাজ করিয়া কুন্তলা কাঠের চেয়ারে বসিয়া আছে। তার কোলে একটি শিশু, তার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আরেকটি মেয়ে। মনীষের বাড়ি যাওয়া সে বন্ধ করিয়া দিল। ধীরেনের বাড়িতেও আর গেল না। রমলাকে দেখিলে মনে পড়িবে কুন্তলাও তারই মতো। ধীরেনের পরিতৃপ্ত মুখ দেখিতে হইবে, মনে হইবে কুন্তলাকে নিয়া এমনি সুখে সংসার পাতিতে তো কোনো বাধা নাই। সে সুখ শান্তি চায় না। ধীরেনের মতো আনন্দোজ্জ্বল হাসির বিনিময়েও সংকীর্ণ খাঁচায় সে ঢুকিবে না। আর বিচার বিবেচনা নয়, বসিয়া বসিয়া লাভ লোকসানের হিসাব নিয়া মাথা ঘামানো নয়। যা সে ঠিক করিয়াছে তাই ঠিক, জগৎ চুলোয় যাক। মনীষ খোঁজ করিতে বাড়িতে আসিল না, ক্ষিতীশও আসিল না। দিন 7 পরে তৃষ্ণ আপিস হইতে বাড়ি ফিরিতেছিল। সেই চায়ের দোকান হইতে মনীষ তাকে ডাকিল। দোকানে এখন ভিড় জমিয়াছে, একটি চেয়ারও খালি ছিল না। দোকানের ছোকরা কোথা হইতে একটা ভাঁজ করা চেয়ার আনিয়া ছোট একটু ফাঁকের মধ্যে গুঁজিয়া দিল। একজন আজ 100 টাকা ঠকিয়েছে, বুঝলে তৃষ্ণ? ঠকিয়েছে? কে? তুমি চিনবে না, পাল চৌধুরী কোম্পানির পাল বাবু। হ্যাঁ চিনি তো, একবার চাকরির খোঁজে দেখা করেছিলাম। ওর 100 লাখ টাকা আছে। আমার 100 টাকা কি করে আদায় করা যায় বসে বসে তাই ভাবছিলাম। ব্যাপারটা আগাগোড়া শুনিয়া তৃষ্ণ বলিল, ও টাকার আশা ছেড়ে দিন, ভেবে আর কি করবেন বলুন। মনীষ মৃদু হাসিল। ভেবে আর কি করব? ভেবে টাকা আদায় করব।
টাকার জন্য মনীষকে বিচলিত মনে হয় না। পালবাবু টাকাটা না দেওয়ায় সে যেন খুশি হইয়াছে, আদায়ের জন্য লড়াই করিতে পারিবে। মনীষের প্রকৃতির এই দুর্বল দিকটা সৃষ্টুপ ঠিক বুঝিয়া উঠিতে পারে না। পাওনা আদায়ের জন্য লড়াই করিতে সে যদি সত্যিই ভালোবাসে, সামান্য কয়েকটা টাকার জন্য একজনের সঙ্গে শুধু লড়াই না করিয়া অনেক টাকার জন্য অনেকের সঙ্গে লড়াই করে না কেন? সে কি মনে করে সে যা পায় তার বেশি আর তার কিছু পাওনা নেই? উপার্জন বাড়ানোর জন্য সে তার অসাধারণ শক্তিগুলিকে কাজে লাগাইতে অবহেলা করে, কিন্তু কেউ একটি পয়সা ফাঁকি দিলে নির্মম ধৈর্যের সঙ্গে সেই পয়সাটি ছিনাইয়া আনিবার জন্য প্রায় সাধনা শুরু করিয়া দেয়। তা কদিন যাওনি কেন তিষ্টু? খুব ব্যস্ত ছিলাম গো। মনীষ আর কিছু বলিল না। তার আগ্রহের অভাবে তৃষ্টুপও একটু আহত হইয়া চুপ করিয়া রহিল। খানিক পরে রাস্তায় নামিয়া হঠাৎ সে বলিল, কুন্তলার যদি বিয়ে দেন। তৃষ্টুপের দুই কান গরম হইয়া উঠিল। কথায় কথায় মনীষের কাছে কুন্তলার বিবাহ সম্পর্কে একটা প্রস্তাব উত্থাপন করিবে ভাবিয়া রাখিয়াছিল। বিনা ভূমিকায় এমন কথা তুলিবার কোনো ইচ্ছাই তার ছিল না। মনীষ জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিয়া রহিল। কুন্তলার বিবাহ দেবেন না? হ্যাঁ, দেব বই কি, বিয়ে না দিলে চলবে কেন? আমাদের আপিসে একটি ছেলে আছে, তার সঙ্গে চেষ্টা করতে পারেন। নরেশ নাম, ছেলেটি ভালো, বাড়ির অবস্থাও মন্দ নয়। আপনি যদি বলেন। মনীষ হাসি মুখে তার একটি হাত ধরিয়া বলিল, কুন্তলার বিয়ের জন্য ভেব না ভাই, যা তার হাতে ওকে আমি দিতে পারবো না। আমি ছাড়া ওর জন্য আর কেউ ছেলে খুঁজেও বের করতে পারবে না। কিন্তু এই ছেলেটি, হ্যাঁ খুবই ভালো ছেলে, কিন্তু কুন্তলার সঙ্গে ওর যে বনবে তার ঠিক কি? আমার কথা তুমি ঠিক বুঝতে পারো নি তিষ্টু। বাংলাদেশের সবচেয়ে ভালো পাত্রটির সঙ্গেও আমি কুন্তলার বিয়ে দেব না। এমন একটা ছেলে খুঁজে আনবো যার সঙ্গে বিয়ে হলে কুন্তলা সুখী হবে। ছেলের অবস্থা কেমন, স্বাস্থ্য কেমন, চরিত্র কেমন, এসব দেখার আগে আমি দেখব ছেলেটির প্রকৃতি কেমন, কুন্তলার সঙ্গে খাপ খাবে কিনা। তৃষ্টুপ সায় দিয়া বলিল, হ্যাঁ সেটা দেখা দরকার বটে। তাড়াতাড়ি কুন্তলার বিবাহ মিটাইয়া দিয়া নিজেকে বাঁচানোর জন্যই সে ভালো একটি ছেলের সন্ধান দিয়াছে। অথচ একটু বিবেচনা পর্যন্ত না করিয়া মনীষ প্রস্তাবটি বাতিল করিয়া তাকে যেন বাঁচাইয়া দিল। মনীষের কথা শুনিতে শুনিতে যতই তার মনে হইতে লাগিল কুন্তলার উপযুক্ত ছেলে খুঁজিয়া পাওয়া সহজ নয়, ততই যেন মনটা তার হালকা হইয়া যাইতে লাগিল। মনীষ বলিল, শুধু দরকার নয়, সবচেয়ে বেশি দরকার, অন্তত আমি তো তাই মনে করি। তোমাদের হিসেবে ধীরেনের চেয়ে 1000 গুণ ভালো একটি ছেলে রমলার জন্য পাওয়া গিয়েছিল। এখন সে মাসে 1000 টাকা রোজগার করে। আমি জোর করে ধীরেনের সঙ্গে রমলার বিয়ে দিয়েছিলাম। ভালোই করেছিলাম, কি বলো? আচ্ছা মনিদা, বিয়ের আগে ওদের পরিচয় ছিল? মনীষ মাথা নাড়িয়া বলিল, না না। ঠিক এই অবস্থাতেই তৃষ্টুপের দিন কাটিতে লাগিল। জীবনটা মনে হইতে লাগিল একঘেয়ে। কয়েকটা মাস কাটিয়া গেল, কোনো দিক দিয়া অবস্থার অপ্রত্যাশিত কোনো পরিবর্তন ঘটিল না। জিভে খারাপ লিভারের স্বাদের মতো তৃষ্টুপের মনে চাকিয়া রহিল ভয়ার্ত ব্যাকুলতার পথ গ্লানি। নিজের আলস্য, অকর্মণ্যতা, অপদার্থতা ও অক্ষমতার জন্য অনুতাপের জ্বালা হইলে তার এতটা কষ্ট হইত না। নিজে সে কিছু করিতেছে না তা যেন নয়, কিছু করিতে পারিতেছে না তাও নয়, কিছু হইতেছে না, কোনো এক অজ্ঞাত কারণে জীবনের কোনো এক অনির্দিষ্ট নিয়মে ব্যর্থতা না ঘটিয়াও সার্থকতার অভাবটা স্থায়ী হইয়া যাইতেছে। আত্মবিশ্বাস নষ্ট হয় নাই, নষ্ট হইলে বোধহয় ভালোই হইত, কিছুদিনের জন্য নষ্ট হইলে। আগুনে লোহা পোড়ানোর মতো এই বিপদ ছাড়া মানুষের চলে না। তৃষ্টুপ যে জানে একদিন সে সাফল্য লাভ করিবেই করিবে, এই জানাটাই তাকে ঠান্ডা লোহার মতো কঠিন করিয়া রাখিয়াছে। নূতন অবস্থার উপযোগী পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ সঞ্চয় করিতে দিতেছে না। আগে নিজেকে নূতন জীবনের সঙ্গে খাপ খাওয়াবার উপযোগী করিতে না পারিলে নিজের চেষ্টায় কে নূতন জীবন সৃষ্টি করিতে পারিয়াছে? কিছু ঘটিবে না এই ভয় তৃষ্টুপের নাই। কিছু ঘটিতেছে না বলিয়া
ভয়ের তো ব্যাকুলতার বিশ্রী অনুভূতিটাই শুধু সে বোধ করিতেছে, পথ খুঁজিবার তাগিদ পাইতেছে না। এ তো মনের বিলাস ছাড়া আর কিছু নয়। রাজকন্যা ও রাজকুমারের মিলনে রূপকথার শেষ জানিয়াও কাহিনীর মাঝখানে কুমারের বিপদের পর বিপদ ঘটার সময় অসহায় ক্ষোভে কাতর হওয়া চলে। নিজের মনের রূপকথায় নিজের এখনকার দুরবস্থায় তৃষ্টুপ অনায়াসে উদ্বিগ্ন হইতে পারিয়াছে। বেতনের সমস্ত টাকাই তৃষ্টুপ পাপের হাতে তুলিয়া দেয়। অবিনাশ 50 টাকা রাখিয়া তাকে 25 টাকা ফেরত দেয়। এটা প্রায় নিয়ম দাঁড়াইয়া গিয়াছে। তৃষ্টুপের মনটা খুঁত খুঁত করে। হাত খরচের জন্য অবিনাশ তাকে 25 টাকা সঙ্গে সঙ্গে ফিরাইয়া দিবেন, কিন্তু সে জানে ওই টাকাটা কাটিয়া রাখিয়া বাকি বেতনটা সে যদি অবিনাশের হাতে দেয় তখন তিনি ক্ষুণ্ণ হইবেন। টাকার পরিমাণের জন্য নয়, তার দরকার আছে জানিলে সব টাকাই তিনি অনায়াসে ফিরাইয়া দিবেন সন্দেহ নাই, কিন্তু প্রথমে তার টাকাগুলি তাঁর হাতেই তুলিয়া দেওয়া চাই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এই ধরনের তুচ্ছ খুঁতগুলি চিরদিনই তৃষ্টুপকে পীড়া দেয়। টাকা পয়সার সম্পর্কে আর একটা পীড়াদায়ক অভিজ্ঞতা তৃষ্টুপ সঞ্চয় করিয়াছে। চাকরি পাওয়ার পর রমেশ 12 দিনে তার কাছে টাকা ধার করিয়াছে। সাহায্য নয়, ঋণ, পরে শোধ করিবে। শেষবার সে যখন 20টি টাকা ঋণ চাহিল, তৃষ্টুপের হাতে একেবারেই টাকা ছিল না। আমি বাবার কাছ থেকে চেয়ে দিচ্ছি। বাবার কাছ থেকে? তা আমার নাম করো না কিন্তু ভাই। কিন্তু বাবা তো জিজ্ঞেস করবেন কি জন্য টাকাটা চাই। বলো তোমার নিজের দরকার, নয়তো বলে কোনো বন্ধু ধার চেয়েছে। আমার নাম করো না, সে ভারী বিশ্রী ব্যাপার হবে। রমেশের বেকার অবস্থার জন্য তৃষ্টুপের বিশেষ সহানুভূতি ছিল না। নিজে এসে হাতে পাওয়া চাকরি ছাড়িয়া দেওয়ার কথা ভাবে। সে বিশ্বাস করিত না যে চেষ্টা করিলে কোনো মানুষের পক্ষে দিন চলার মতো সামান্য উপার্জন করা অসম্ভব। রমেশের অবস্থার জন্য রমেশকেই সে দায়ী করিয়া রাখিয়াছে। তবু প্রভার স্বামী টাকা যখন চাহিয়াছে, না দিলে তো চলিবে না। বিরক্তিতে মন ভরিয়া বাবার কাছে টাকা চাহিতে গেল। অবিনাশ বলিলেন, 20 টাকা? তা কি করবি তুই 20 টাকা দিয়ে? তৃষ্টুপ বলিল, আমার একটু দরকার আছে। মা বলিলেন, অত খোঁজছে হোস নে রে তিষ্টু। অবিনাশ বলিলেন, দরকার আছে জানি, কি দরকার সেটাই শুনি না। তৃষ্টুপ বলিল, কি দরকার না জানলে তুমি টাকা দেবে না? অবিনাশের মুখ গম্ভীর হইয়া গেল। আহত বিস্ময়ে তিনি ছেলের মুখের দিকে চাহিয়া রহিলেন। মার হাতের কাজ বন্ধ হইয়া গেল। টাকা দেব না আমি বলিনি তিষ্টু, টাকা দিয়ে কি করবি তাই শুধু জিজ্ঞেস করছিলাম। তৃষ্টুপতা জানে অবিনাশের শুধু জিজ্ঞাসা, আর কিছু নয়। 20 টাকার বদলে 20 পয়সা চাহিলেও অবিনাশ এমনইভাবে জানিতে চাহিতেন পয়সাটা কি কাজে লাগিবে। বাড়ির বাহিরে যাইতে দেখিলে যেমন জিজ্ঞাসা করেন সে কোথায় যাইতেছে, এও তেমনই জিজ্ঞাসা। তার সম্বন্ধে আজ পর্যন্ত ছোট বড় সব খবরই ওরা রাখিয়াছেন। প্রকাশ করিয়া বলিতে পারে না এমন কিছু তার জীবনে উপস্থিত হইয়াছে, এই ধারণাই ওদের নাই। ব্যাপারটা পরিষ্কার করে বুঝিতে পারিয়া মনটা তৃষ্টুপের বড় খারাপ হইয়া গেল। টাকা সে নিয়ে খরচ সে করুক, সেটা ভিন্ন কথা। কিসে টাকা খরচ করিবে এটুকু জানবার অধিকার তার বাপ মা দাবি করেন। টাকা যদি সে নষ্ট করিতে চায় তাও সে করুক, কিছু না বলার চেয়ে সে তো অনেক ভালো। এই গোপনতার মানে স্পষ্ট ভাষায় ঘোষণা করা যে এতদিন যা করিয়াছ বেশ করিয়াছ, এখন হইতে আমার সমস্ত বিষয়ে তোমরা মাথা ঘামাইতে আসিও না। শুধু অবিনাশের একটি প্রশ্নের জবাব দিতে অস্বীকার করায় আজ মতের অমিল, অবাধ্যতা আর কলহের চেয়েও আরও বিশ্রী একটা ব্যাপার হয়ে গেল। হাতে দেওয়ার বদলে টাকাটা তৃষ্টুপ রমেশের সামনে ফেলিয়া দিল। ইচ্ছা করিয়া নয়, মনে অশ্রদ্ধা থাকিলে সময় বিশেষে আপনা হইতেই সেটা প্রকাশ হইয়া যায়। রমেশ বলিল, শিগগির তোমার টাকাটা আমি ফিরিয়ে দেব ভাই, 1 মাসের মধ্যেই দেব। কত যেন হলো সব শুদ্ধ? টাকাটা ওইভাবে ছুড়িয়া দিয়া তৃষ্টুপ একটু অনুতাপ বোধ করিতেছিল। রমেশের অমায়িকতা দিয়া অপমান চাপা দেবার চেষ্টায়
আবার তার পিত্ত চলিয়া গেল। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। তখন উদ্ধত ভঙ্গিতে দাঁড়াইয়া চোখ পাকাইয়া রমেশ বলিল, তার মানে কি? ওরকম বাঁকা করে কথা বলছো যে? বাঁকা করে আবার কি বললাম? বুঝি বুঝি, আমরা ওসব বুঝি। ভাবছো যে ধার বলে নিচ্ছে, তার মানেই তাই। কাজ নেই ভাই তোমার টাকা নিয়ে আমার, বরং কাবুলিওয়ালাকে খদ লিখে দেব। 3 সাতেক পরে ত্রিষ্টুপ আপিস হইতে বাড়ি ফেরা মাত্র প্রভা একতারা নোট হাতে কাছে আসিয়া দাঁড়াইল। ত্রিষ্টুপকে দেখাইয়া নোটের তাড়া হইতে 25 টাকার নোট পাছিয়া সামনে ফেলিয়া দিল। তোমার টাকা। সুদ কই? ত্রিষ্টুপ হাসিবার চেষ্টা করিল। এদের বিকৃত অভিমানের পরিচয় তো সে জানে। কিছু জিজ্ঞাসা করিতে ভরসা পাইল না। নোটের তাড়াগুলি আঁচলে বাঁধিতে বাঁধিতে প্রভা নিজেই বলিল, চিরকাল কারো সময় যায় না। দুদিন অবস্থা একটু খারাপ হলে কিরকম যে করে সবাই, সর্বস্ব কেড়ে নিয়ে যেন ফতুর করে দিল। প্রভার চোখে জল ভরিয়া যায়। মনে থাকবে সব, কত লাতি জাঁটা অপমান জুটেছে। এতদিন সব চুপ করে সয়েছি, আজ চুপ করে থাকবো না। লাথি ঝাঁটা অপমান চুপচাপ সব সহ্য করা? হাসিবে না কাঁদিবে ত্রিষ্টুপ বুঝিতে পারিল না। সারাদিন প্রভা সকলের সঙ্গে ঝগড়া করিল, বাপ মাকে কাঁদাইল এবং নিজেও কাঁদিল। সকলকে সে আঘাত করিতে চায় না, প্রমাণ করিতে চায় যে এতদিন সকলের কাছে তার শুধু অনাদর আর অপমানই জুটিয়াছে। রমেশের চাকরি থাকিলে বাপের বাড়িতে দিন কাটানোর সময় সকলের যে কথা ও ব্যবহার তার কাছে সহজ ও স্বাভাবিক ঠেকিত, রমেশের চাকরি ছিল না বলিয়াই সেই কথা ও ব্যবহারের মধ্যেই এতকাল কত কিছু আবিষ্কার করিয়া সে অভিমান করিয়াছে। নিজের সেই বিকারকে সে সমর্থন করিতে চায়। সেই চেষ্টায় একেবারে হুলুস্থুলু কাণ্ড মাথাইয়া দিয়া সে রমেশের সঙ্গে চলিয়া গেল। রওনা হওয়ার আগে রমেশ অবিনাশকে বলিল, আপনার খুব টাকার টানাটানি চলছে শুনেছিলাম। অবিনাশ বলিলেন, কই না তো, চলে যাচ্ছে তো একরকম। তিষ্টুর চাকরিটা হয়ে আমি কিছু টাকা দিলে আপনার অপমান হবে নাকি? আমি তো আপনার ছেলের মতোই। অবিনাশের মনে ছিল না, কিন্তু ত্রিষ্টুপের এখন মনে পড়িয়া গেল। রমেশ টাকা ধার চাহিতে আসিলে তিনি টাকা ধার দিতে অস্বীকার করিয়াছিলেন। বলিয়াছিলেন, ধার দিতে পারবো না বাবা, ধার চাওয়াটা তোমার উচিত হয়নি। তুমি এমনি টাকা নাও, আমার কাছে টাকা নিতে তোমার অপমান কি? তুমি তো আমার ছেলের মতো। ছেলের মতো বলিয়া তাকে ধার দেওয়ার বদলে একেবারে দান করিতে চাওয়ায় রমেশের রাগ হইয়াছিল। এতদিন সেই রাগ সে মনে পুষিয়া রাখিয়াছে, আজ সেই ঝাল সে মিটাইতে চায়। ত্রিষ্টুপের মনে থাথা লাগিয়া গেল। এক বিষয়ে এত তীক্ষ্ণ মান অপমান জ্ঞান, এত তেজ, অথচ সবটাই বিকার। কতগুলি বিষয়ে মানুষটা সুস্থ ও স্বাভাবিক, আবার কতগুলি বিষয়ে এমন খাপছাড়া যে বলিবার নয়। বেকার জীবন কি এমনই সব মানসিক রোগের সৃষ্টি করে? অবিনাশ আনন্দ ও আবেগে রমেশের হাত চাপিয়া ধরিলেন। না না বাবা, অপমান আবার কিসের? এখন তো দরকার নেই, দরকার থাকলে তোমার কাছ থেকে নিতাম, নিজেই চেয়ে নিতাম। খোঁচাটা বিধিল না দেখিয়া রমেশ বোধহয় একটু ক্ষুণ্ণ হইয়াই চলিয়া গেল। কোথায় কি কাজ সে পাইয়াছে, এত টাকা হঠাৎ সে কোথা হইতে পাইল, এসব স্পষ্ট কিছুই জানা গেল না। প্রশ্ন করিয়া পাওয়া গেল শুধু ভাষা ভাষা জবাব। ঠিক চাকরি নয়, এজেন্সির মতো কি যেন একটা তার জুটি আছে। ত্রিষ্টুপের মনে আঘাত লাগিল বইকি। স্বামীর ধার করা 25টা টাকা তার গায়ের ওপর ছড়িয়া দিয়া প্রভা তাকে যেভাবে অপমান করিতে চাহিয়াছিল সেভাবে নয়। রমেশের অবস্থার আকস্মিক পরিবর্তনটাই তাকে ঝাঁকি দিয়া গেল। রমেশ অপদার্থ, জীবনে কোনোদিন তার অভাব ঘুচিবে না, এই ছিল মানুষটার সম্বন্ধে তার ধারণা। কেবল পরিবর্তন নয়, নিজের অবস্থার খুব ভালো রকম পরিবর্তনই সেই রমেশ করিয়াছে। তার কাছে মনে হইতেছে আকস্মিক, কিন্তু এ উন্নতি হয়তো রমেশের অনেক দিনের চেষ্টার ফল। স্বামীর সঙ্গে বিদায় হইয়া যাওয়ার 3-4 দিন পরেই প্রভা একবার এ বাড়িতে আসিয়াছিল। যাওয়ার দিন যে কাণ্ড করিয়া গিয়াছিল, সেজন্য সকলের হাতে পায়ে ধরিয়া ক্ষমা চাহিতে।
কদিনের মধ্যে গায়ে গয়না চাপানোর সুযোগ সে পায় নাই, তবে নূতন যে কাপড়খানা পরিয়া আসিয়াছে তার অনেক দাম। তাকে পৌঁছিয়া দিতে গেল ত্রিষ্ঠুপ। প্রভাই একরকম জোর করিয়া ধরিয়া লইয়া গেল। রমেশ একটি সুশ্রী নূতন বাড়ি ভাড়া করিয়াছে। ইতিমধ্যেই কয়েকটা আসবাব কিনিয়াছে, সব দামি দামি। এতদিনের পুরনো জিনিসপত্রের গায়ে আঁটা দারিদ্র্যের পরিচয়ের মধ্যে সচ্ছলতার অনেক চিহ্ন দেখা দিতে আরম্ভ করিয়াছে। প্রভার কপাল ফিরিয়াছে ভাবিয়া একদিকে যেমন ত্রিষ্ঠুপের বুকটা হালকা হইয়া গেল, অন্যদিকে রমেশের মতো মানুষরা পারিয়াছে, নিজে সে তার চেষ্টা পর্যন্ত শুরু করিতে পারিল না ভাবিয়া মন তার ভারী হইয়া রহিল। মনে হইতে লাগিল তার দ্বারা বোধ হয় কিছুই হইবে না। সে শুধু কল্পনা করিতে জানে, তার শুধু স্বপ্ন দেখা। নিজে যে অক্ষম, অপদার্থ, নিজের সম্বন্ধে ধারণাটাই শুধু তার বড়। আত্মবিশ্বাসে আগুন লাগার তাপে পুড়িতে পুড়িতে তার দিন কাটিতেছিল। এক সপ্তাহ পরে রমেশকে পুলিশে ধরিয়া নিয়া গেল এবং প্রভা কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসিল বাপের বাড়ি। ত্রিষ্ঠুপের মনে হইল একটা চোখে যেন এতদিন তার দৃষ্টি ছিল না। হঠাৎ সেই পুরাতন অন্ধ চোখে নূতন দৃষ্টি আসিয়াছে। প্রথম কিছুদিন আপিসের কাজ করিতে ত্রিষ্ঠুপের ভালোই লাগিল। জীবনে তার একটা নূতন অভিজ্ঞতা, অনেকের সঙ্গে কলম পিষিয়া পয়সা উপার্জন করা, নূতন সাথী, নূতন আবেষ্টনী। প্রথম কয়েকদিন সে ঘাড় গুঁজিয়া গভীর মনোযোগের সঙ্গে একটানা কাজ করিয়া যাইত। মনোযোগের ছোট ছোট বিরামগুলিতে এই ভাবিয়া গভীর তৃপ্তি অনুভব করিত সে কাজ করিতেছে, কাজ। তার ছোট ঘরখানাতে বিছানায় চিত হইয়া দেশ বিদেশের চিন্তাবিদদের ছাপানো মতামতের চিন্তায় মগজ ধোলাই করার ছলে অমন বেকার জীবনযাপন করার বদলে, নিজের চিন্তা ও কল্পনার জাল বোনার বদলে কিছু একটা কাজ করিতেছে। গৃহের অসুস্থ মন তার যেন আপিসে চেঞ্জে আসিয়াছে। এ যেন প্রায় মুক্তির সমান। প্রকাণ্ড একটা টেবিল ঘিরিয়া 10 জন কর্মী বসে, তাদের মধ্যে সে স্থান পাইয়াছে। ঘরের চারিদিকে আরও অনেকগুলি ছোট ছোট টেবিলে আরও অনেক সহকর্মী আছে। মাঝে মাঝে চোখ তুলিয়া ত্রিষ্ঠুপ চারিদিকে তাকায়। ঘরের সোঁদাকণ্ঠী গরম বাতাসের ঘনত্ব যেন অনুভব করা যায়। দুটি ফ্যান পাক খাইতে খাইতে অবিরাম এলোমেলো আলোড়ন বজায় না রাখিলে বাতাস যেন আরও গাঢ় হইয়া জমিয়া যাইত। দেয়ালের কাঘেঁষিয়া বসানো প্রায় ছাতের সমান উঁচু কাঠের তক্তাগুলিতে কাদা করা কাগজপত্র। কত মানুষের কতদিনকার পরিশ্রমের ফল কে জানে। আপিসের কয়েকজনের সঙ্গে ত্রিষ্ঠুপের একটু ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে। মুগ্ধবোধ নকল করছেন নাকি মুগ্ধ হয়ে? ত্রিষ্ঠুপ মুখ তুলিয়া একটু হাসে। টেবিলের অপর দিকে তার মুখোমুখি বসে সত্যেন। বয়স ত্রিষ্ঠুপের চেয়ে বেশি নয়, অভিজ্ঞতা বেশি। বছর 3 কাজ করিতেছে। এক মাথা কোঁকড়া চুলে তার সাধারণ চেহারাটিকে একটু অসাধারণ করিয়া তুলিয়াছে। কিন্তু ত্রিষ্ঠুপের মনে হয় তার চুলগুলি হঠাৎ ওরকম অসাধারণ হইয়া গেলে লজ্জায় সে কারোর কাছে মুখ দেখাইতে পারিবে না। বাবা, মুগ্ধবোধের গুঁতো তো লাগেনি, টের পাবেন। ডান পাশের নিকুঞ্জ, বেটে মোটা মাঝবয়সী, ধীর স্থির মানুষ। ছোট ছোট চোখ দুটি সর্বদা পিটপিট করে। সে নাকি নূতন বিবাহ করিয়াছে, দ্বিতীয়বার। আধময়লা জামাকাপড় পরিয়াই কিন্তু সে আপিসে আসে। কেবল তেলে ভেজা চুলে সযত্নে টেরি কাটা আর কামানো মুখে স্নো পাউডার লাগানো ছাড়া আর তার কোনো বাহার নাই। মাথার সুগন্ধি তেলের গন্ধটা সর্বদাই ত্রিষ্ঠুপের নাকে লাগে। অত স্পিডে কাজ করবেন না মশাই, মারা যাবেন তো শেষে। যত শিগগির কাজ শেষ করে দেবেন তত কাজ গাড়ি চাপাবে, একদমই তোই পাবেন না। টাইপিস্ট ধীরেন একটা ফুল স্ক্যাপ শিটে কয়েক লাইন টাইপ করিয়া টাইপরাইটারটা যন্ত্রের চাবিগুলিতে হাত রাখিয়া চুপ করিয়া বসিয়া আছে। মাঝে মাঝে চাবিগুলিতে বিদ্যুৎ বেগে তার আঙুলের সঞ্চালন ত্রিষ্ঠুপ বিস্মিত দৃষ্টিতে চাহিয়া দেখিতেছে। কিন্তু ধীরেন একটানা আঙুল চালায় না। মিনিট 2-3 টাইপ করার পর 8-10 মিনিট বসিয়া থাকে, গল্প করে, ইয়ার্কি মারে। মাঝে মাঝে 10-20 মিনিট দ্রুত একটানা টাইপ করিয়া হাতের কাজ শেষ করিয়া কাগজগুলিকে ঘণ্টাখানেক ফেলিয়া রাখে। তারপর ধীরে সুস্থে কর্তাদের কাছে পাঠাইয়া দেয়। মন্থর গতিতে সে টাইপ করিতে পারে না, আঙুল পাক মানে না।
3 মাসের মধ্যে আপিস একঘেয়ে হইয়া উঠিল। এমনিভাবে এক একটি বৈশিষ্ট্যের মধ্যে নূতন নূতন মানুষের পরিচয় পাইয়া অবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাদের সকরুণ অন্তহীন লড়াই দেখিয়া নিজের জীবনে বৈচিত্র্য আসার আনন্দ ও উৎসাহ তৃষ্ণুপ অনুভব করিতে লাগিল। বড় কিছু না হোক, এ ছোট কাজই বা মন্দ কি? এ কাজেও তো মানুষ মশগুল হইয়া যাইতে পারে। প্রথমে তৃষ্ণুপের কাছে ধরা পড়িল কাজ সহজ, অতি সহজ, মনোযোগ দেওয়া অসম্ভব। তারপর ধরা পড়িল এই সহজ কাজ করিতে তার সময় লাগে 10টা থেকে 5টা পর্যন্ত, কোনো কোনো দিন তার চেয়েও বেশি। স্কুলের ছেলে অনায়াসে যা পারে সেই কাজ করিতে তার এত সময় খরচ হয়। বাহিরে আকাশ ছাওয়া মেঘের বর্ষণ চলিতেছে। 3 দুপুরে ঘরে জ্বালা হইয়াছে আলো। পাখা বন্ধ, হালকা ঠান্ডা বাতাসে সোঁদা গন্ধটা ভিজা ভিজা মনে হয়। ঘরের সকলের মুখে মুখে তৃষ্ণুপ চোখ বুলায়। বন্দিত্বের অনুভূতি তাকে যে কষ্ট দিতেছে, কারোর মুখে কি তার একটু ছায়াও সে দেখিতে পাইবে না? 20-25 বছরের যে 7-8 জন আছে, অন্তত তাদের মুখে। মনটা হু হু করিতে থাকে। সে একা, তার কেহ নাই, সকলে তাকে ত্যাগ করিয়াছে। পাওয়ার মতো কিছুই সে পায় নাই, জীবনে কোনো দিন পাইবে না। নূতন মাসের গোড়ায় এমনই বাদলার দিনে বেতন পাওয়া গেল। ছুটির সঙ্গে সঙ্গে সত্যেন, ধীরেন আর নিকুঞ্জ তাকে ঘিরিয়া ধরিল। কদিন দেনা ফেলে রাখবেন তৃষ্ণুপবাবু? আজ আর চাচ্ছি নে, বেশ বাদলার দিনটা আছে। চাকরি হওয়ার জন্য এর একদিন খাওয়া দাবি করিয়াছিল, তৃষ্ণুপের মনে ছিল না। নিশ্চয়, কি খাবেন বলুন না। 4 জনে সিঁড়ি বাহিয়া নামিতেছে। অবিনাশ পিছন হইতে ডাকিলেন, তৃষ্ণুপ। তৃষ্ণুপ কাছে গেল। টাকাগুলো দিয়ে যা, আমার একটু দেরি হবে যেতে। বাড়ি গিয়ে দি, কজন বন্ধু ধরেছে, খাওয়াতে হবে আসলে। 2 টাকা রেখে বাকিটা দিয়ে যা। অতগুলো টাকা নিয়ে ঘুরে বেড়াবি, যাও সাবধান তুই। আর শোন। অবিনাশ গলা নামাইয়া ফিসফিস করিয়া বলিলেন, সংক্ষেপে সেরে দিস। ওন বন্ধু ঢের খেতে চায়। একটা চপ কি কাটলেট আর 1 কাপ চা, ব্যাস 1 টাকাতেই হয়ে যাবে। তবু 2 টাকাই বরং রাখ। আমি টাকাটা তোমায় বাড়ি গিয়ে দিচ্ছি ক্ষণ। তৃষ্ণুপ তরতর করিয়া নামিয়া গেল। অবিনাশ আহত বিস্ময়ের সঙ্গে ছেলের দিকে চাহিয়া থ বনিয়া রহিলেন। তৃষ্ণুপ ছাড়া 3 জনেই আজ যেন একটু বেশি উত্তেজনাপ্রবণ। নিজেদের কথা আর হাসি তামাশার মধ্যেই 3 জনে যেন ডুবিয়া আছে। বিশেষ করিয়া কেরানি বাবুদের জন্য পরিচালিত এই সস্তা রেস্তোরাঁর চপ কাটলেট আর চা খাইতে খাইতে জীবনকে উপভোগ করিতেছে মুশকুল হইয়া। তৃষ্ণুপ কথা বলিল, হাসিতেও যোগ দিল, কিন্তু 3 জন ও 1 জনের 2টি দল মিশ খাইতে পারিল না কোনো রকমেই। এবং তৃষ্ণুপের দলে ভেড়ার ব্যর্থ চেষ্টায় ক্রমে ক্রমে সকলের উৎফুল্ল ভাবটাও কেমন যেন নিস্তেজ হইয়া পড়িল। রাস্তায় নামিয়া 3 জনে কি যেন বলা বলি করিল নিজেদের মধ্যে। তারপর নিকুঞ্জ বলিল, তৃষ্ণুপবাবু, বলি বাড়ি যাবেন নাকি এখন? কোথায় যাব বলুন? আমাদের সঙ্গে আসুন না, একটু ফুর্তি টুর্তি করা যাক। ধীরেন বলিল, মাইনে পাওয়ার পর আমরা একদিন একটু জমাই তৃষ্ণুপবাবু। সত্যেন বলিল, কাল তো ছুটিও আছে। তৃষ্ণুপের ভিতরটা জ্বালা করিতেছিল। মানুষের সঙ্গে সে মিশিতে পারে না। সঙ্গীহীন অসহায়ের দুর্বোধ্য ভয়টাও পীড়ন করিতেছিল। উগ্র অন্ধ হিংসায় বন্ধু 3 জনকে আঘাত করিতে ইচ্ছা করিতেছিল। সন্ধ্যার আর বেশি দেরি নাই। টিপি টিপি বৃষ্টি পড়িতেছে। বর্ষার অতি অমায়িক রূপ ও ব্যবহার। ওরা ফুর্তি করতে চায়, ফুর্তি। আজ কি তা সম্ভব তার পক্ষেও? নিকুঞ্জ বলিল, আমরা চাঁদা করে খরচ দিই, যা খরচ হয় 4 জনে সমান সমান দেব, আসবেন? তা কত লাগবে? গোটা 10 আর কত? 10 টাকা? 1 সন্ধ্যার ফুর্তির জন্য 10 টাকা খরচ? কিন্তু ওরা যদি পারে, সে কেন পারিবে না? হাজার হাজার টাকা সে একদিন উপার্জন করিবে, 10 টাকা খরচের নামে তার চমক লাগে? ঠিক, চলুন যাব। পরদিন অনেক বেলায় তৃষ্ণুপের ঘুম ভাঙিল একটা অস্থিরতার মধ্যে। রাত প্রায় 1টায় সে বাড়ি ফিরিয়াছিল।
বাড়ির সকলে জাগিয়াছিল তার প্রতীক্ষায়। দরজা খোলার পর ভিতরে আলোয় আসিয়া দাঁড়াইলে তার চেহারা দেখিয়া মা চাপা সুরে আর্তনাদ করিয়া উঠিয়াছিলেন। অবিনাশ কি যেন একটা প্রশ্ন করিয়াছিলেন, কিন্তু সে দাঁড়ায় নাই। কোনো মতে ঘরের মধ্যে আসিয়া দরজা বন্ধ করিয়া দিয়াছিল। পৃথিবীর এলোমেলো টান পড়িয়া যাওয়ার ভয়ে দুহাতে চৌকির প্রান্ত চাপিয়া ধরিয়া কিছুক্ষণ চিত হইয়া পড়িয়াছিল বিছানায়। তারপরে এতক্ষণে ঘুম ভাঙিয়াছে। জলকাদায় পিছল সরু গলিতে ঢোকার পর শুরু হইয়াছিল ফুর্তি, দারুণ ভয়, উদ্বেগ ও প্রত্যাশার উত্তেজনায়। তারপর এক দেওয়াল চাপা বাড়ির দোতলায় ছোট্ট একটি ঘর, আলো আর ঠাসা আসবাবে সাজানো ঝলমলে অদ্ভুত একটি ঘর, আর একটি মেয়ে, ঘরের মতোই, যার একটি ছোট্ট দেহে 10টি দেহের কাদা করা সাজসজ্জা। তারপর নেশা, জীবনে প্রথম মদের নেশা, চাপা কষ্ট আর তীব্র উন্মাদনার অদ্ভুত সমাবেশ, মাটির ভয়ঙ্কর টানে অবলম্বনহীন শূন্যে অবিরাম পড়ার মতো। শেষের দিকে নিকুঞ্জ ধেই ধেই করিয়া নাচিয়া ফুর্তি করিয়াছিল। বেটে মোটা ধীর শান্ত নিকুঞ্জ, অল্পদিন আগে যে বিবাহ করিয়াছে দ্বিতীয়বার। কেমন মেয়েকে সে বিবাহ করিয়াছে? কুন্তলার মতো। ঘরের সেই মেয়েটিকেও শেষের দিকে কুন্তলার মতো মনে হইয়াছিল। কতবার যে সে নিজের মাথায় ঝাঁকি দিয়াছে। কি অদ্ভুত, কি বিচিত্র, কি বিভৎস একটি রাত তার কাটিয়াছে কাল। একটু মদ খাওয়া ছাড়া কিছুই সে করে নাই, চুপচাপ বসিয়া শুধু চাহিয়া থাকিয়াছে। তবু তার মনে হইয়াছে মুহূর্তে মুহূর্তে সে যেন উপার্জন করিতেছে এক অক্ষয় অমর সম্পদ। অভিজ্ঞতা নয়, চেতনার জাগরণ নয়, জীবনের সঙ্গে ঘনিষ্ঠতা, জীবনের সঙ্গে সম্পর্ক স্থাপন। মাথা টনটন করিতেছে, সমস্ত শরীরে জ্বর ছাড়াই বিশ্রী অবসন্নতা বোধ করিতেছে। তবু তার আফসোস নাই। সে ভুলিতে পারিতেছে না যে রহস্যময় জীবনের একটি ধর্ম সে আবিষ্কার করিয়াছে। মৃতপ্রায় মানুষও বিদ্রোহ করিতে পারে। অবস্থার চাপে, শিক্ষা দীক্ষা আবেষ্টনীর চাপে, স্বাস্থ্যহীন শুষ্ক নিরস একঘেয়ে জীবনের চাপে মানুষ যত প্রাণহীন নিস্তেজ হোক, বিদ্রোহের প্রেরণা তার মরে না। তার সহকর্মী 3 জন তাই বেতন পাওয়ার পর মাসে একদিন ফুর্তি করে, আর কোনো পথ খুঁজিয়া পায় না, তাই এই ভীরু দুর্বল মানুষ 3টি এইভাবে বিদ্রোহ করে। একঘেয়ে নিরুপায় অবসন্ন জীবনযাপনের বিরুদ্ধে, দিনের পর দিন কলের মতো সুবোধ সুশীল ভালো মানুষ হইয়া থাকার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে। বিছানা ছাড়িয়া উঠিয়া দাঁড়ানো মাত্র মাথা ঘুরিয়া পুড়িয়া যাইবার উপক্রম হয়। বাইরের শেলফটা ধরিয়া দৃষ্টুপ ভাবে, তা হোক, এই দুর্বলতা কিছুই নয়, তার মন সবল হইয়াছে। আর কোনো দিন সে হতাশ হইবে না। হতাশাবোধ করিলেও আসিয়া চাইবে না কিছুই। সে শুধু হইয়া থাকিবে হৃদয় মনের একটা বদ অভ্যাস। যতদিন সে পৃথিবীতে বাঁচিয়া থাকিবে, তার লড়াইয়ের ক্ষমতা আর কিছুতেই নষ্ট হইবে না। নিজের সমস্ত পাওনা আদায় করার চেষ্টা ছাড়া অন্য কোনো লড়াই কোনো দিন তার ভালো লাগিবে না। নিচে নামিতেই সে সামনে পড়িয়া গেল অবিনাশের। ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে একবার চাহিয়াই নীরবে তিনি সরিয়া গেলেন। রানু জিজ্ঞাসা করিল, তোমার কি অসুখ করেছে মামা? প্রভা খোঁটা দিয়া বলিল, তুমিও যে গোল্লায় যাবে তা আমি আগেই জানতাম। চাকরি বাকরি করে নিজের ভাগ্নিকে একটা জামা পর্যন্ত যে কিনে দেয় না, মদ না খেলে সে আর খাবে কি? অবিনাশ আড়াল হইতে হুঙ্কার দিয়া উঠিলেন, চুপ কর প্রভা, চুতিয়ে মুখ ছিঁড়ে দেব। পাড়াসুদ্ধ লোককে শুনিয়ে চিল্লাচ্ছেন মেয়ে, পোকা বচ্চাত কোথাকার। উনানে কেটলি চাপাইয়া মা রান্নাঘর হইতে বাহির হইয়া আসিলেন। প্রথমে প্রভাকে বলিলেন, জামাই তো চুনকালি দিয়েছে মুখে, ভাইয়ের একদিনের বদখেয়ালটা চেপেই জানা বাচ্চা। তারপর কাঁদো কাঁদো মুখে দৃষ্টুপকে বলিলেন, না বাবা, তুই লজ্জা করিস নে, মুখ হাত ধুয়ে চা খেয়ে ওনার পা ধরে ক্ষমা চেয়ে নিবি যা। তোর কিছু দোষ ছিল না, পোড়ার মুখো বন্ধুদের পাল্লায় পড়ে। অবিনাশ ইতিমধ্যে আড়াল হইতে সামনে আসিয়াছিলেন। বলিলেন, থাক থাক, ওসব কথায় আর কি হবে? টাকা যা আছে দাও তিষ্টু,
সব উড়িয়ে দাওনি তো আবার? ত্রিষ্টুপ সমস্ত টাকা আনিয়া অবিনাশের হাতে দিলে। মোটে 13টি টাকা কম দেখিয়া অবিনাশ স্বস্তি বোধ করিলেন। কিছুক্ষণ ইতস্তত করিয়া 5টি টাকা ত্রিষ্টুপকে ফিরাইয়া দিয়া বলিলেন, দরকার হলে চেয়ে নিও আমাকে। ত্রিষ্টুপ কিছুই বলিল না। বেলা 3টার পর জামাকাপড় পরিয়া সে বাহির হইয়া গেল। কুন্তলার দিদির বাড়িতে গিয়া সে কিছুক্ষণ কাটাইয়া আসিবে। মনটা কেমন যেন অশান্ত হইয়া আছে। ও বাড়ির শান্তিপূর্ণ আবেষ্টনী আর 2টি শান্ত ও সুখী মানুষের সঙ্গ হয়তো তার মনটাকে শান্ত করিয়া দিবে। বাহিরে যাওয়ার আগে ত্রিষ্টুপ শুনিয়া গেল মা বলিতেছেন, এত বড় সমুদ্র রোজগেরে ছেলে, কতদিন বলেছি একটা বিয়ে থাওয়া দিয়ে দাও। আর অবিনাশ বলিতেছেন, আহা, আমি তো মেয়ে খুঁজছি। মেয়ে খুঁজিতেছে? মেয়ে? তার বাবা তার জন্য মেয়ে খুঁজিতেছে? এমন হাস্যকর রকমের অশ্লীল ঠেকিল কথাটা ত্রিষ্টুপের কাছে। তার হইয়াছে বয়সকালের রোগ, সেজন্য এই ওষুধ প্রয়োজন। এর বেশি আর কি কিছু ভাবিয়াছে অবিনাশ? তার মা মেয়ে খুঁজিয়া আনিয়া দিলে যথানিয়মে সে প্রিয়া, সাথী, জননী ও গৃহিণী হইবে, এটা জানা কথা। কিন্তু জানা কথাটাও কি মনে পড়িয়াছে ওদের? মেয়ে বলিতে যে মানব জাতিয়া জীব বুঝায়, তাও বোধহয় খেয়ালে আসে নাই। এইভাবে কিছু ভাবিতে গেলেই আগে ত্রিষ্টুপ গভীর জ্বালা বোধ করিত। মনে হইত মানুষ বড় হীন, জীবনে শুধু ক্লেদ। আজ মৃদু আফসোসের সঙ্গে সে শুধু কৌতুক অনুভব করিল। বাড়িতে নাই বলিয়াই যে বাজারে সে মেয়ে ভাড়া করিয়াছে, এ কথা মনে করার জন্য বাড়ির লোকের ওপর রাগ করা চলে না। এরকম করে বই কি মানুষ, বাড়িতে বউ থাকিলে পর্যন্ত করে, নয়তো ভাড়া করার জন্য এত মেয়ে সংসারে থাকিত না। তাকে মহাপুরুষ মনে করিবার কোনো কারণ বাড়ির লোকের নাই, এটা তার ব্যক্তিগত অপমান নয়। সংসারে এরকম অনুচিত বাস্তবতা থাকাটা মানুষেরই অপমান। এ কি ভয়ানক কথা যে যুবকদের চরিত্র সম্বন্ধে মানুষকে সন্ত্রস্ত হইয়া থাকিতে হয়, ধরিয়া রাখিতে হয় যে কল্যায় যাওয়াই তাদের পক্ষে স্বাভাবিক। এই ব্যাপারটাই ত্রিষ্টুপের বড় খাপছাড়া মনে হয়। এরকম অভাব মানুষ সৃষ্টি করিয়া রাখিয়াছে কেন? মানুষের স্বভাব যাতে বিগড়াইয়া যায়, চরিত্র একটা সমস্যা হইয়া দাঁড়ায়। তার জন্মের অনেক আগেই এসব মানুষের ঠিক করিয়া রাখা উচিত ছিল। এতকাল তবে মানুষে করিয়াছে কি? এটুকু ত্রিষ্টুপ বুঝিতে পারে যে এসব অভাবের ফল। মাস কাবারের পর পাপিসে 3 বন্ধুর ভর্তি করার বিকৃত শখও ওই ধরনের বিকার। কিন্তু তার কতখানি তনুগত আর কতখানি মানসিক অভাববোধের চাপ, ঠিক কি ধরনের সেই অভাব এবং তার কারণ কি, এসব ধারণা সে করিয়া উঠিতে পারে না। ত্রিষ্টুপ ভাবে অবসর মতো 2-4খানা বই পড়িতে হইবে এই বিষয়ে। মনীষ বলিল, এমন দিশেহারা হলে কিছু হয় না ত্রিষ্টু। দিশেহারা? তাছাড়া আবার কি? আজ ভাবছ ব্যবসা করে বড় লোক হবে, পরদিন ভাবছ জ্ঞান সঞ্চয় করা বিশেষ প্রয়োজন। আবার শখ চাপছে সমাজের দোষ ত্রুটি সংশোধন করবে, দেশকে স্বাধীন করবে। একটা মানুষ যদি ব্যবসায়ী, বিদ্বান, সংস্কারক, রাজনৈতিক সব কিছুই হতে চায়, তার কিছুই হয় না। আমি কি ওরকম বলেছি নাকি? একদিন এক কথায় বলনি, নানান দিনে নানা কথাবার্তায় বলেছ। ত্রিষ্টুপ মৃদু হাসিয়া বলিল, ও কিছু নয়, এ কথা সে কথায় মনে হয়েছে বলেছি। কাজের বেলায় যা ধরব তাই করব। কি ধরবে? করবে কি করবে না, পারবে কি পারবে না, সে কথা না হয় এখন বাদ দিলাম। কি ধরবে ঠিক করেছ তাই শুনি আগে। মনীষের কথায় মৃদু ব্যঙ্গের সুর ত্রিষ্টুপের কাছে ধরা পড়িল। আগেও মনীষ এই সুরে কথা বলিত, সে ভাবিত এটা তার স্নেহাত্র প্রশ্রয় দেওয়ার ভঙ্গি। সে ছেলে মানুষ বলিয়া মনীষ এভাবে তার সঙ্গে কথা কয়। আজ তার মনে হইল মনীষ এইভাবে তার কাছ হইতে শ্রেষ্ঠত্বের সমর্থন প্রার্থনা করে। আপিসে তার উপরওয়ালা নিরীহ, অসহায় ও একান্ত অনুগত তাকে পিঠ চাপড়াইয়া যেভাবে মিষ্টি সুরে কথা বলেন, তার সঙ্গে মনীষের কথা বলার বিশেষ পার্থক্য নাই। ত্রিষ্টুপ বিচলিত হইল না।
মনের যে পরিবর্তন মনীষের মৃদু তাচ্ছিল্য অনুভব করার ক্ষমতা তাকে আনিয়া দিয়াছে, সেই পরিবর্তন অনেক কিছু তুচ্ছ করার ক্ষমতাও তাকে দিয়াছে। সে টের পাইয়াছে মনীষের এটা দুর্বলতা। কি ধরব? আমি যা চাই তাই ধরব। আরে সেটা কি? আমার যা নেই সেই সব। ও তো এক কথাই হলো, তোমার যা নেই তাই তুমি চাও, কিন্তু অভাবের তো শেষ নেই মানুষের, চাওয়ারও শেষ নেই। দুটো অভাব বেছে না নিলে তুমি চাইবেই বাকি, সব অভাব তো মেটে না মানুষের। মনীষ ফস করিয়া একটা সিগারেট ধরাইয়া ফেলিল। সৃষ্ট ভাত বাড়াইয়া বলিল, আমাকেও একটা দিন। সিগারেট দিয়া মনীষ একটু বিস্ময়ের সঙ্গে তার দিকে চাহিয়া থাকে। সৃষ্টুপের শান্ত নির্বিকার আত্মপ্রতিষ্ঠিত ভাবটা তার কাছে এতক্ষণে ধরা পড়িয়াছে। নিজের সঙ্গেই যেন কথা বলিতেছে এমনইভাবে সৃষ্টুপ তারপর বলিতে থাকে, আপনি ঠিক কথাই বলছেন মনিতা, কিন্তু ও নিয়ে আমি আর মাথা ঘামাবো না ঠিক করেছি। ওতে কোনো লাভ হয় না, ও বড় গোলমেলে ব্যাপার। ওটা আসলে ভবিষ্যতের হিসেব। কিন্তু একদিন আমি কি চাইব এখন থেকে সেটা স্থির করে ফেলতে চাই, তাই ধাঁধা লেগে যায়। 10 বছর পর কি চাইব আজ কি আমি জানি? কোনো একটা আদর্শ ধরতে পারলেও কথা ছিল, কিন্তু আপনি তো আমাকে জানেন, আদর্শের জন্য বেঁচে থাকার ধাত আমার নয়। আমি তাই ভেবেছি নিজেকে আমি বাঁধব না। আমি ঠিক করেছি ভবিষ্যৎকে করে উঠতে দেব। আজ আমার কাছে যা সবচেয়ে দামি, সবচেয়ে কাম্য, আমি সেটাই পাওয়ার চেষ্টা করব। সেজন্য যদি ভবিষ্যতের মস্ত কোনো পাওয়া ফসকে যায়, যাবে। বড় ভবিষ্যৎ নষ্ট হওয়ার ভয়ে এতদিন কিছু গ্রহণ করার নামেই আমার আতঙ্ক হয়েছে। যদি বোঝা বেড়ে যায়। এখনো আমি বড় হতে চাই, যদিও ঠিক জানি না ভবিষ্যৎটা কীরকম হলে আমি খুশি হব, কিন্তু সব দিক দিয়ে নিজেকে ব্যথিত করার স্বাদ আমার নেই। এখন থেকেই আমি পাওনা আদায় করতে করতে চলব মনিতা। সে তো ভালো কথাই দৃষ্ট। একটু চিন্তিত ও বিষণ্নভাবেই যেন মনীষ কথাটি বলিল। আজ প্রভাতের অভিনব উপলব্ধি এখন কথায় প্রকাশ করিবার সময় দৃষ্টুপ মনীষের কাছে সমর্থন পাওয়ার কথা ভাবে নাই, নিজের মনেই বলিয়া গিয়াছে। এখন সে উৎসুক দৃষ্টিতে মনীষের মুখের দিকে চাহিয়া থাকে। জানালা দিয়া ঘরে এক ফালি রোদ আসিয়া পড়িয়াছে। মনীষ চাহিয়া দেখিতেছে তা সিগারেটের জ্বলন্ত মুখ হইতে নীলাভ ধোঁয়ার আঁকাবাঁকা ঊর্ধ্বগতি। সে যে কি ভাবিতেছে কিছুই বুঝিবার উপায় নাই। এই জন্যই আপনার কাছে এসেছিলাম মনিতা। আমার কাছে? কি ব্যাপার দৃষ্টুপ? আমি কুন্তলাকে বিয়ে করতে চাই। মনীষ এক মুহূর্ত চুপ করিয়া রহিল। না, তা হয় না দৃষ্টুপ। এই অপ্রত্যাশিত জবাবে দৃষ্টুপ থতমত খাইয়া গেল। অসহায়ের মতো প্রশ্ন করিল, কেন? এতদিন তার জানা ছিল সে কুন্তলাকে বিবাহ করিবে কি করিবে না, সমস্যা শুধু এই, তার খুশি হইলেই সে কুন্তলাকে বিবাহ করিতে পারে, কারোর আপত্তি হওয়ার প্রশ্নই উঠিতে পারে না। এই ধারণা লইয়াই সে এতদিন নিজের সঙ্গে লড়াই করিয়াছে যে এখন বিবাহ করিয়া জড়াইয়া পড়িতে তার কোনো মতেই চলিবে না, তা কুন্তলাই হোক আর যেই হোক। আজ খানিক আগে মনস্থির করিয়া ফেলিবার সময়ও সে ভাবিতে পারে নাই মনীষ অমত করিবে। বোনের বিয়ে দেওয়ার সম্পর্কে তুমি তো আমার মত জানো দৃষ্ট। যার সঙ্গে বিয়ে হলে কুন্তলা সুখী হবে আমি তার সঙ্গেই ওর বিয়ে দেব। দৃষ্টুপের মনে হইল মনীষ যেন তাকে গাল দিয়াছে। তার সঙ্গে বিবাহ হইলে কুন্তলা সুখী হইবে না। সে যে কুন্তলাকে বিবাহ করিতে রাজি হইয়াছে, তাই কি মেয়েটার পরম সৌভাগ্য নয়? মনীষ কি এমনই মূর্খ যে এই সহজ কথাটা তার কাছে এখনো ধরা পড়ে নাই? তার সঙ্গে বিবাহ না হইলেই চিরদিনের জন্য কুন্তলা অসুখী হইয়া যাইবে। তার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে সুখী হইবার উপায় এ জীবনে কুন্তলার আছে কি? আমার সঙ্গে কুন্তলা সুখী হইবে না? না ভাই, তোমাদের মিল হবে না, ও তোমার যোগ্য নয়। মনীষ কি তামাশা করছে তার সঙ্গে? সন্দিগ্ধ দৃষ্টিতে দৃষ্টুপ তার মুখ দেখিয়া মনের ভাব অনুমান করিবার চেষ্টা করে। কিছু বুঝিতে না পারিয়া বলে, আপনি ওর মত জানেন? মত জানি না, মন জানি। তবে
মনীষকে আশ্চর্য হইয়া যাইতে দেখিয়া ত্রিষ্টুপ বুঝিতে পারিল প্রশ্নটা একটু গোয়ারের মতোই করা হইয়াছে। এটা ঠিক প্রশ্ন হয় নাই, হইয়াছে কৈফিয়ত তলব। কুন্তলার মনের ভাব কি সে বিষয়ে যেন কারোর কোনো সন্দেহই থাকিতে পারে না। সুতরাং কুন্তলার মন জানিয়াও মনি সমত করিতেছে কেন? হঠাৎ একটা কথা ভাবিয়া ত্রিষ্টুপের বুকের একটি স্পন্দন স্থগিত হইয়া যায়। কুন্তলার মনোভাব সম্পর্কে সে এত নিশ্চিন্ত হইল কি করিয়া? তার জন্য কুন্তলার হয়তো কোনো মাথা ব্যথাই নাই, সবটাই হয়তো তার নিজের কল্পনা। কুন্তির সঙ্গে কি তোমার কোনো কথা হয়েছে ত্রিষ্টুপ? না। তবে? মনীষের পাল্টা প্রশ্নে ত্রিষ্টুপ একেবারে নিভিয়া গেল। মৃদুস্বরে বলিল, আপনাকেই জিজ্ঞেস করছিলাম। তা করনি ভাই তুমি। তোমার কথা শুনে মনে হলো আমার চেয়ে কুন্তির মন তুমিই ভালো জানো। এ তো ভারী মুশকিলে ফেললে তুমি আমাকে। আমার তাই মনে হয় আর কি। অবশ্য আপনি যদি বলেন। আমার কথা কি তোমার বিশ্বাস হবে? আমি হলাম ওর দাদা, গুরুজন। তুমি ভাববে আমি কিছু জানি না, বুঝি না, কিংবা জানলেও কর্তামি করার জন্য ছেলে মানুষই বলে সব উড়িয়ে দিচ্ছি। তার চেয়ে এক কাজ করি, ওকে ডেকে দিই, তুমি নিজেই ওর সঙ্গে কথা বলে দেখো। ত্রিষ্টুপ অভিভূত হইয়া বলিল, ও তো ছেলে মানুষ। তবে ওর মনের কথা তুমি তুললে কেন? মনীষের কণ্ঠের রুক্ষতায় আহত হইয়া ত্রিষ্টুপ খানিক্ষণ চুপ করিয়া রহিল। না, আমি সেজন্য ছেলে মানুষ বলিনি। আমি বলছিলাম আপনার অমত আছে জেনে ও হয়তো নিজের মনের কথা বলতে পারবে না আর কি। মনীষ এক দৃষ্টি তার মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, জানো তিষ্টু, তোমার মনের এই জটিলতার জন্যই আমি অমত করছি। সহজভাবে কিছু গ্রহণ করবার ক্ষমতা তোমার নেই। আমার মত আছে কি অমত আছে কুন্তি জানবে কি করে? আজ এসে তুমি তো প্রথম কথা তুললে। এই বিষয়ে আমরা তো কখনো আগে আলোচনা করিনি। আমি বুঝতে পারিনি মনিতা। মুশকিল তো হয়েছে এখানেই। সব কথা তুমি নিজের মতো করে বুঝে নাও, যেভাবে তুমি নিজে বুঝতে চাও সেইভাবে। এ ঠিক মন্তব্য নয়, সমালোচনা। নিজের সম্বন্ধে স্পষ্ট ও কঠোর সমালোচনা স্বীকার করা বা অস্বীকার করার ক্ষমতা ত্রিষ্টুপের ছিল না। নিজের সম্বন্ধে নিজেরই তার কত সংশয় আছে, কত প্রশ্ন আছে। কি করিবে স্থির করিয়া ফেলার সঙ্গে ওসব দ্বিধা সন্দেহের মীমাংসা তো আর হইয়া যায় নাই। কত দিক দিয়া কতভাবে নিজেকে আর আবিষ্কার করিতে হইবে তাও কি এখনো সে জানে? তার সম্বন্ধে কেউ জোরের সঙ্গে কোনো মত প্রকাশ করিলে সঙ্গে সঙ্গে সেটা সত্য কি মিথ্যা ঠিক করিয়া ফেলিবার মতো ভালো করিয়া এখনো সে নিজেকে চেনে না। মনীষের কথায় তার মধ্যে শুধু তীব্র একটা ক্ষোভের সৃষ্টি হয়। নিজেকে পরাজিত, অক্ষম, অপদার্থ মনে হইতে থাকে। নূতন জীবন করিয়া তুলিবার চেষ্টা শুরু করিয়া গোড়াতেই সে হার মানিল। তার প্রথম চাওয়া, প্রথম দাবি সব ব্যর্থ হইয়া গেল। অথচ কত সহজ সে ভাবিয়াছিল কুন্তলাকে পাওয়া। আমি চাই মনিতা। পরিচিত ঘরখানা যেন অপরিচিত হইয়া গিয়াছে। ঘরের বাহিরে চাইবে ভাবিয়া সে আগাইয়া যায় দরজার বদলে জানালার দিকে। জানালার কাছে এক মুহূর্ত বিফলের মতো দাঁড়াইয়া থাকে, যেন ভুলিয়া গিয়াছে এবার সে কি করিবে। তারপর হঠাৎ সচেতন হইয়া দরজার দিকে অগ্রসর হয়। তিষ্টু, শোনো। ঘুরিয়া তাড়িয়া ত্রিষ্টুপ দেখিতে পায় মনীষ চিন্তিতভাবে তার দিকে তাকাইয়া আছে। একটু বসো তিষ্টু। ত্রিষ্টুপ নীরবে বসিয়া পড়িল। আমি কুন্তিকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওকে জিজ্ঞেস করো। ও যদি রাজি হয় আমি অমত করব না। আপনি বরং জিজ্ঞেস করুন না। মনীষ মৃদু একটু হাসিল। সে ত্রিষ্টুপের ক্ষোভকে পরিণত করিয়া দিল ক্রোধে। খেলা করিতেছে, তার সমস্ত জীবন লইয়া মনীষ খেলা করিতেছে। না, তোমার জিজ্ঞেস করাই ভালো তিষ্টু। আমি জিজ্ঞেস করলে কি জবাব দেবে আমি জানি। বলবে, আমি কিছু জানি নে দাদা, তোমার যা খুশি তুমি তাই করো। ত্রিষ্টুপ ভাবিল, বটে, কুন্তলার দাদা ভক্তি এত গভীর। তাছাড়া তোমার কথাটাও একটু ভাবতে হবে বই কি।
তুমি ইচ্ছে করলে আমি যা বলেছি কুন্তিকে জানিয়ে দিতে পারো। ও রাজি হলে আমি অমত করব না। মনীষ চলিয়া যাওয়ার একটু পরেই কুন্তলা ঘরে আসিল। বলুন, কি ফরমাস আছে? বসো কুন্তলা। কুন্তলা বসিল না, জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়া রহিল। মনিতাকে বলছিলাম তোমায় আমি বিয়ে করতে চাই। ও, বলিয়া কুন্তলা তার মুখ হইতে দৃষ্টিটা শুধু মেঝেতে নামাইয়া লইয়া গেল। তুমি তো জানো আমি তোমাকে। দাদা কি বললেন? ত্রিষ্টুপের প্রেম নিবেদনে বাধা দিয়া কুন্তলা জিজ্ঞাসা করিল। তোমার মত জানতে বললেন। ত্রিষ্টুপ জবাবের প্রতীক্ষা করে। কুন্তলা চুপ করিয়া থাকে। মনিতা বললেন, তুমি রাজি থাকলে তিনি মত দেবেন। আমি কিছু জানি না। তুমি রাজি আছো তো? দাদা যা বলবেন তাই হবে। ত্রিষ্টুপ কথা খুঁজিয়া পায় না। কুন্তলাকে তার খাপছাড়া অদ্ভুত মনে হয়। চোখটি সে শুধু নত করিয়া রাখিয়াছে, কোনো উত্তেজনার চিহ্নই তার মধ্যে খুঁজিয়া পাওয়া যায় না। কথা বলিতে গেলে গলাটি পর্যন্ত তার কাঁপিয়া যাইতেছে না। অতি তুচ্ছ সাধারণ কোনো কথা যেন তারা আলোচনা করিতেছে। তোমার ইচ্ছেটা আমায় বলো, তারপর মনিতাকে জানাবক্ষণ। আমার কোনো ইচ্ছে নেই। তোমার ইচ্ছে নেই? কুন্তলা চোখ তুলিয়া তার মুখে দৃষ্টি বুলাইয়া দেওয়ালের দিকে চাহিল। তা নয়, দাদা যা বলবেন তাই হবে। আমায় কেন জিজ্ঞেস করছেন? আমি কিছু জানি নে। তুমি একই কথা বলছো কুন্তলা? কেন? মনিদা কি তোমার ভালো লাগা না লাগা ঠিক করে দেন? তোমার নিজের শখ নেই, সাদাল্লাদ নেই, পছন্দ নেই? তা কেন থাকবে না? আমাকে তুমি পছন্দ করো? এ পছন্দের কথা নয়। ভালোবাসো? তা জানি না। খানিক আগে ঘরটা যেমন অপরিচিত ঠেকিতেছিল, কুন্তলাকে এখন ত্রিষ্টুপের তেমনই অপরিচিত, অজানা, অচেনা মনে হইতে লাগিল। কুন্তলা যে কোনোদিন তার কাছে এত সহজে বিনা চেষ্টায় এমন একটা ধাঁধা হইয়া উঠিতে পারে, ত্রিষ্টুপ কোনোদিন কল্পনাও করিতে পারে নাই। আমার সঙ্গে বিয়ে হলে তুমি খুশি হবে? জানি না। তবে তুমি রাজি নও? আমি রাজিও নই, অরাজিও নই। কেন এসব জিজ্ঞেস করছেন আমাকে? যা বলবার দাদাকে বলুন। এই জবাবের পর আর কোনো কথা চলে না। আর কিছু বলার সুযোগও কুন্তলা তাকে দিল না। ধীরে ধীরে বাহির হইয়া গেল। ত্রিষ্টুপ চুপ করিয়া বসিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিল। কি জানা গেল এতক্ষণ জেরা করিয়া? কিছুই নয়। তার সম্বন্ধে কুন্তলার অনুরাগ বা বিরাগ নাই। অন্তত আছে কি না কুন্তলা নিজে সে হিসেব রাখে না, এটা অবশ্য জানা গিয়াছে। কিন্তু ও জানা তো জানাই নয়। একটা অস্পষ্ট অনুভূতি ত্রিষ্টুপকে পীড়া দিতে লাগিল। সে যেন কি একটা ছেলে মানুষই করিয়াছে, কুন্তলার কাছে করিয়াছে। তার নিজের স্বপ্নকে বাস্তব প্রমাণ করিবার জন্য শিশুর সঙ্গে তর্ক করার মতো ছেলে মানুষই। মনীষ আসিলে সে ঝাঁঝালো গলায় বলিল, মনিদা, এমনি করে আপনি বোনেদের মানুষ করেছেন? কেমন করে তিষ্টু? চারিদিক থেকে মনের আটখাট বেঁধে রেখে আপনি বলে দিলে তবে কুন্তলা বুঝতে পারে ওর কি ভালো লাগে কি ভালো লাগে না। মনীষ মৃদু হাসিল। তুমি ভুল করছো তিষ্টু, ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না। কুন্তলার মন স্বাধীনভাবেই গড়ে উঠেছে। আমি শুধু ওর মনে রোমাঞ্চ সৃষ্টি হতে দিইনি। ওকে নিয়ে তোমার মনে যে প্রতিক্রিয়া চলছে ও তা ধারণাও করতে পারবে না। ত্রিষ্টুপ উঠিয়া দাঁড়াইল। মনিদা, আমি কুন্তলাকে বিয়ে করব বলিয়া মনীষকে কথা বলার সুযোগ না দিয়া সে বাহির হইয়া গেল। ত্রিষ্টুপের মনে হইল আবার তার চিন্তা জগতে একটা ওলটপালট ঘটিবার উপক্রম হইয়াছে। বন্ধুদের সঙ্গে সেদিন রাত্রে হইচই করার পর যেমন হইয়াছিল ঠিক তেমন। মনের অনেকটা আশ্রয় তার ভাঙিয়া গিয়াছে। বড় একটা ভুল ধরা পড়ার সঙ্গে নতুন দৃষ্টির আলোয় আরও কত ছোট ছোট ভুল যে স্পষ্ট হইয়া উঠিতেছে তার সংখ্যা হয় না। অনেক ধারণা তার বদল করিতে হইবে, আয়ত্ত করিতে হইবে নূতন দৃষ্টিভঙ্গি, মূল্য যাচাই করিবার জন্য শিখিতে হইবে নূতন হিসাবশাস্ত্র।
সবচেয়ে ভয়ানক কথা, এবারে ধাক্কায় তার আত্মবিশ্বাস যেন একটু শিথিল হইয়া পড়িয়াছে। মনে হইতেছে এই আত্মবিশ্বাসের মূল্য কি, যা নিজের ভুল ধারণাকেই শুধু প্রশ্রয় দেয়, যা অন্ধ একগুঁয়েমির সামিল। কয়েকদিন মনের এলোমেলো গতির কোনো হদিশ তৃষ্টু পায় না। কখনো নিজেকে অকথ্য রকমের বিব্রত ও বিপন্ন মনে হয়, কখনো রাগে গা জ্বালা করিতে থাকে, কখনো হৃদয়ের সমস্ত চাপল্য ডুবিয়া যায় গভীর উদাস ভাবের থমথমে ব্যথিত শান্তিতে। অথচ নিজের মধ্যে যে পরিবর্তনের জন্য সে অপেক্ষা করিয়া থাকে, সে পরিবর্তন আর আসে না। ভিতরে কেবল তোলপাড়ি চলিতে থাকে। আগের বার পরিবর্তন আসিয়াছিল স্পষ্ট ও সুনির্ধারিত। কি করিবে, কোন পথে চলিবে, নিঃসন্দেহে সে স্থির করিয়া ফেলিয়াছিল। কি করিবে জানা থাকিলেও এবার যেন কোনো মতেই খেয়াল হইতেছে না কোন পথে চলা দরকার। দিশেহারা ভাবটা কোনো মতেই তার কাটিতেছে না। কুন্তলাকে সে বিবাহ করিবে, এটা তার করা চাই। মনীষের মত থাক না থাক, কুন্তলা তাকে পছন্দ করুক না করুক, কুন্তলাকে সে বিবাহ করিবেই। এটা জিদের কথা নয়, গোয়ার তুমি নয়, এটা তার সংকল্প। প্রেম চুলোয় যাক, সুখের নীড়ের স্বপ্ন আকাশে থাক। সে পুরুষ, সে কুন্তলাকে চায়, তাই সে কুন্তলাকে বিবাহ করিবে। কুন্তলা তার কাম্য এবং প্রাপ্য, ওকে সে আদায় করিবেই, সে যেভাবেই হোক। এ পর্যন্ত কোনো গোলমাল নাই। প্রশ্ন শুধু এই, কিভাবে? নূতন অভিজ্ঞতার মধ্যে এ প্রশ্নের জবাব তার জোটে না। অভিজ্ঞতার সঙ্গে অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর প্রক্রিয়া এখনো না জানায় তৃষ্টু বড় মুশকিলে পড়িয়াছে। মা বললেন, তুই কিছু মনে করিস নে বাবা। তৃষ্টু চমকাইয়া ওঠে। কি কি বলছো কি তুমি? বলছি কি, ও নানা রকম বাতিক, উনি কি বলেন করেন তাতে তুই রাগ করিস নে বাবা। ও, এই কথা। তৃষ্টু স্বস্তি বোধ করে। প্রথমে তার মনে হইয়াছিল মনীষদের বাড়ি হইতে খবরটা বুঝি এ বাড়িতে আসিয়া পৌঁছিয়াছে এবং মা তাকে সান্ত্বনা দিতে আসিয়াছেন, বলিতে আসিয়াছেন, তুই ভাবিস নে বাবা, কুন্তলার চেয়ে লক্ষ্যগুণে সুন্দরী, লেখাপড়া গান বাজনা জানা বউ আমি তোর জন্য এনে দেব। একবার এক মুহূর্তের জন্য তৃষ্টুপের মনে হইল, আচ্ছা মাকে বলিলে কেমন হয়? মার কাছে তার মনের কথা জানিয়া বাবা যদি মনীষের কাছে নূতন করিয়া বাঙালি প্রথায় আবার প্রস্তাবটা উত্থাপন করেন, কোনো ফল হওয়ার আশা কি আছে? তারপর মনীষের কথা ভাবিয়া তৃষ্টুপের মুখে মৃদু হাসি খেলিয়া গেল। অত সহজে মনীষের মত বদলায় না। মনীষ শান্ত কিন্তু বড় শক্ত। না ভাঙিয়া ওকে মচকানো যাইবে কিনা সন্দেহ। তার চেয়ে বরং রমলার সঙ্গে পরামর্শ করিলে কাজ দিতে পারে। বিকালে তৃষ্টুপ রমলার বাড়ি যাওয়ার জন্য বাহির হইয়াছে। পথের মোড়ে মনীষের সঙ্গে দেখা হইয়া গেল। হঠাৎ কি যেন একটা খেয়াল চাপিল তৃষ্টুপের। মনিদা, কি খবর তৃষ্টু? কেমন একটু লজ্জা আর আর অস্বস্তি বোধ হইতেছে। মুখ তুলিয়া মনীষের চোখের দিকে চাহিতে পারিতেছে না। তৃষ্টুপ আশ্চর্য হইয়া গেল, তারও লজ্জা সংকোচ আছে। মা বলছিলেন কুন্তলাকে একবার দেখতে চান, আপনি একটু পাঠিয়ে দেবেন? মনীষ কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তার মুখ গম্ভীর হইয়া গিয়াছে। তুমি কি মাকে বলেছ? না না, তবে হঠাৎ আসলে কুন্তলার কথা মাঝে মাঝে মাকে বলতাম কি না, এমনি কথায় কথায়, সেই জন্যই হয়তো দেখতে ইচ্ছে হয়েছে মেয়েটি কেমন। গাইড জোরে মুখ তুলিয়া তৃষ্টুপ সোজা মনীষের চোখের দিকে তাকায়। হয়তো অন্য কথাও ভাবছেন মা, আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, কুন্তলাকে বলবো। আমার কিন্তু কোনো মতলব নেই মনিদা। তোমার আবার কি মতলব থাকবে? না মানে, আপনি যদি কিছু ভাবেন, আপনার যদি ভয় হয় তাই বলছিলাম আর কি। মনীষ শান্তভাবে সহানুভূতির সঙ্গে বলিল, এখনো তোমার মন শান্ত হয়নি তৃষ্টু? এ তো ভারী দুঃখের কথা হলো। তৃষ্টু প্রাণপণ চেষ্টায় একটা অদ্ভুত হাসি হাসিল। না না, ভাববেন না,
ওসব কিছু না। রমলাতের বাড়ি পৌঁছানো পর্যন্ত সমস্ত পথ ত্রিষ্টুপ শুধু পুছিবার চেষ্টা করিয়া গেল। হঠাৎ এই পাগলামি করার মানে কি? মনীষকে মিথ্যা বলিয়া কুন্তলাকে দু একবার বাড়িতে বেড়াইতে আনিয়া তা লাভ কি? নিজের মনের কথাটা নিজের কাছেই ত্রিষ্টুপের ক্রমে ক্রমে পরিষ্কার হইয়া উঠিতে লাগিল। প্রথমে সে ভাবিয়াছিল আর কিছু নয়, মাঝে মাঝে বাড়িতে আনিয়া কুন্তলাকে বশ করিবে, যেন সুযোগ পাইলেই মেয়েদের বশ করা যায়। দিনের পর দিন বাহুবন্ধনে পাইয়াও কত স্বামী যে তার স্ত্রীর মনটা পায় নাই। তারপর চিন্তাটা আরও স্পষ্ট হইয়া উঠিল। ওরকম বশ করিয়া কি কোনো লাভ হইবে মনীষের বোনকে? বশীকরণ সম্পূর্ণ হওয়ার পরেও কি মনীষের বোন বলিবে না আমি কিছু জানিনি, দাদাকে জিজ্ঞেস করুন? কুন্তলা যে এখন তাকে ভালোবাসে না, তাই বা কে বলিল? ভালোবাসিয়াও হয়তো সে বলিয়াছে দাদার কথাতেই তার মরণ বাঁচন, তার নিজের পৃথক কোনো ইচ্ছা নাই। মনীষকে ত্রিষ্টুপের রূপকথার দানবের মতো মনে হয়। তার রাজকন্যাকে সে ঘুম পাড়াইয়া রাখিয়াছে, এমন ঘুম পাড়াইয়াছে যে রাজপুত্র আসিয়া জাগাইলেও সে জাগে না, জাগিয়াও তন্ত্রার মোহে আচ্ছন্ন হইয়া থাকে। কিন্তু কুন্তলাকে তো জাগানো চাই, মনীষের মন্ত্রের প্রভাব ব্যর্থ করা চাই। যদি চাই তবে দোষ কি? কি দোষ এমন অবস্থা সৃষ্টি করিতে যখন তাকে বিবাহ করা ছাড়া আর কোনো উপায় থাকিবে না? তার সঙ্গে কুন্তলার বিবাহ দেওয়া ছাড়া মনীষের কোনো উপায় থাকিবে না? ভাবিলেও ত্রিষ্টুপের মাথা ছিমছিম করে, গলা শুকাইয়া যায়। দাঁতে দাঁত কামড়াইয়া সে নির্জন ঘরে জরাশীর্ণ ট্রামে বাসে নিজের সঙ্গে লড়াই করে। না, এতে কোনো দোষ নাই। তার উদ্দেশ্য তো খারাপ নয়, সে তো বিবাহ করিবে কুন্তলাকে। আর কোনো উপায় যখন নাই, এই উপায়টি বর্জন করা একেবারেই কাপুরুষতা। শিশির নামে ত্রিষ্টুপের একজন বন্ধু ছিল, পাড়াতেই বাড়ি। বাড়ির সকলে দেশে গিয়াছে, বাড়িটা খালি। শিশির কেবল বাড়িতে থাকে, খায় মেসে। শিশির আপিসে যাওয়ার সময় ত্রিষ্টুপ একদিন সদরের তালার চাবিটা চাহিয়া রাখিল। কেন হে? কাজ আছে। হাড্ডা নাকি? শিশির হাসিতে হাসিতে আপিস চলিয়া গেল। দুপুরবেলা ত্রিষ্টুপ গেল মনীষদের বাড়িতে। মনীষও বাহিরে যাইতেছিল। ত্রিষ্টুপের মুখ দেখিয়া সে জিজ্ঞাসা করিল, ত্রিষ্টু, তোমার কি জ্বর হয়েছে নাকি? ত্রিষ্টুপ হাসিবার চেষ্টা করিয়া বলিল, না, সাবান দিয়েছি, তাই চুলগুলো উস্কো খুস্কো দেখাচ্ছে। চুল তোমার বেশ চকচক করছে, টেরি ভাঙেনি, মুখ শুকনো দেখাচ্ছে। ছেলেবেলা থেকে তুমি বড় অভিমানী, বড় একগুঁয়ে, তাই না? ছিলাম, এখন ভালো ছেলে হয়ে গেছি। কুন্তলাকে নিয়ে যেতে এসেছি মনিতা। মনীষ এক মুহূর্ত ইতস্তত করে। প্রসন্ন শান্ত দৃষ্টিতেই সে ত্রিষ্টুপের মুখের দিকে চাহিয়া থাকে, কিন্তু চোখে যেন তার একটু সময়ের জন্য কঠিন প্রশ্ন উকি দিয়া যায়। আচ্ছা, নিয়ে যাও। ডাকিলেই কুন্তলা আসিল। তাকে দেখিয়াই ত্রিষ্টুপের মুখ যে একেবারে বিমর্ষ পাংশু হইয়া গেল, কেহ লক্ষ্য করিল কিনা জানা গেল না। তোমাকে ওদের বাড়ি নিয়ে যেতে এসেছে কুন্তি। এখন? তাই তো বলছে ত্রিষ্টু। যাব? কুন্তলার এই একটি প্রশ্নে মনীষের কাছে অনুমতি চাওয়ায় ত্রিষ্টুপের বিবর্ণ মুখ চোখ পলকে রাঙা হইয়া গেল। কুন্তলার প্রশ্নের জবাব না দিয়া মনীষ তার মুখের দিকে চাহিয়াছে খেয়াল করিয়া চড়ে সে নিচে ঠোঁট কামড়াইয়া ধরিল। মনীষ তখন বলিল, যা। কুন্তলা বলিল, চলুন যাই। ত্রিষ্টুপ বলিল, রিক্সা ডাকবো? রিক্সা কি হবে? আচ্ছা, কাপড় বদলে এসো তবে, আমি বসছি না হয়। কাপড় বদলাতে হবে না, চলুন। মনীষ বাহিরে যাইতেছে। সে যদি তার সঙ্গ নেয়, মনীষ চলিয়া যাওয়ার খানিক পরে তাদের বাহির হওয়া দরকার। এক গ্লাস জল দেবে কুন্তি? হ্যাঁ, তেই। কুন্তলা জল আনিতে গেল। মনিতা, আমি একটু বিশ্রাম করে। মুখ ফিরাইয়া ত্রিষ্টুপ দেখিল মনীষ কখন বাহির হইয়া গিয়াছে সেটেরও পায় নাই। শিশিরদের বাড়ির সদর দরজায় ত্রিষ্টুপ তালা দিয়া যায় নাই, দরজা খোলাই ছিল।
কুন্তলা ভিতরে গেলে ত্রিষ্টুপ দরজা বন্ধ করিল। কুন্তলা একথা সে কথা বলিতেছিল, তার যেন মুখ খুলিয়া গিয়াছে। সংক্ষেপে সায় দিতে গিয়াও ত্রিষ্টুপের গলায় আটকাইয়া যাইতেছিল। সব কেমন অবাস্তব, সব কেমন স্বপ্নের মতো মনে হইতেছে, অথচ বাস্তবতার অনুভূতির চাপে প্রাণটা তার হাঁসফাঁস করিতেছে। নিজেকে কতবার এই পরিস্থিতিতে সে ধীর স্থির আত্মপ্রতিষ্ঠ বীরের মতো কল্পনা করিয়াছে। কুন্তলার কাল্পনিক আর্তনাদে পর্যন্ত সে বিচলিত হয় নাই, সংকল্পে অটল থাকিয়াছে। কিন্তু কুন্তলাকে সঙ্গে করিয়া বাড়িতে ঢুকিবার আগে হইতেই যে তার হৃদয় মন এমন অবাধ্যপনা আরম্ভ করিবে কে জানিত। উপরে শিশিরের দাদার শোবার ঘরে সে কুন্তলাকে লইয়া গেল। ঘরে বসিবার ব্যবস্থাও ছিল, খাট বিছানাও পাতা ছিল। পাশাপাশি বালিশ পাতা নবপরিণীত স্বামী স্ত্রীর সেই শয্যার দিকে চাহিয়া ত্রিষ্টুপ যেন চমকিয়া গেল। কুন্তলার পিছু পিছু সবে সে ঘরের ভিতর পা দিয়াছিল, হঠাৎ নিঃশব্দে বাহির হইয়া বারান্দার রেলিং ধরিয়া দাঁড়াইয়া রহিল। কুন্তলা ঘরের মধ্যে একটা চেয়ারে চুপ করিয়া বসিয়া রহিল। ত্রিষ্টুপকে ডাকিল না, কোনো প্রশ্নও জিজ্ঞাসা করিল না। কুন্তলার সেই নীরবতাই শেষ পর্যন্ত ত্রিষ্টুপকে ভিতরে টানিয়া আনিল। এটা আমাদের বাড়ি নয় কুন্তি, জানি তো। কুন্তলা আবার বলিল, আপনাদের বাড়ি আমি চিনি, তবে তুমি এলে কেন? দাদা আসতে বললেন। ত্রিষ্টুপ একটা চেয়ার টানিয়া কুন্তলার মুখোমুখি বসিল। এ বাড়িতে কেউ নেই তুমি তা জানো? জানি। তবে এলেছে? বললাম তো, দাদা আসতে বললেন। ত্রিষ্টুপ এবার চটিয়া গেল। উফ, দাদা দাদা দাদা, তোমার মতো এমন দাদা ভক্ত আমি কখনো দেখিনি কুন্তি। কুন্তলা একটু হাসিল। ত্রিষ্টুপ আরও চটিয়া গেল। তোমাকে এখানে আমি কেন এনেছি জানো? বিয়ে করব বলে, দরকার হলে জোর করে বিয়ে করব বলে। বুঝতে পারছো সেটা কি? কুন্তলা মাথা হেলাইয়া সায় দিয়া বলিল, দাদা বলেছিল আপনি ভয়ানক এক কুঁয়ে। ত্রিষ্টুপ ক্লিষ্ট জ্বালা ভরা হাসি হাসিল। এক কুঁয়ে? তোমার দাদা তাই জানে। এক কুঁয়ে হলে এত করে তোমাকে এখানে এনে আমি মত বদলাতাম না। আমার এতটুকু মনের জোর নেই, তোমাকে হাতে পেয়েও ছেড়ে দিচ্ছি। ছেড়ে না দিলে কি হতো? কি আবার হতো? আমাকে বিয়ে করা ছাড়া তোমার কোনো উপায় থাকতো না। মনিদাকেও বাধ্য হয়ে আমার সঙ্গেই তোমার বিয়ে দিতে হতো। কুন্তলা মুখ নিচু করিয়া মৃদুস্বরে বলিল, আপনি দাদাকে জানেন না। ত্রিষ্টুপ ব্যঙ্গ করিয়া বলিল, বলো কি, আজ আমাদের আসল বিয়েটা হয়ে গেলেও তোমার দাদা সামাজিক বিয়ে দিতেন না? বেশ বেশ, তারপর তোমার দাদার পছন্দ মতো বরের সঙ্গেই বিয়ের আয়োজন হলে তুমিও বোধ করি দাদার আজ্ঞা মাথায় করে রাজি হয়ে যেতে। দাদা আপনাকে চেনেন, তাই আমাকে আসতে দিয়েছেন। দেখছেন তো, দাদার কোনো ভুল হয়নি। ত্রিষ্টুপের সমস্ত মানসিক প্রতিক্রিয়া মনীষের বিরুদ্ধে একটা দুঃসহ ক্রোধে পরিণত হইয়া গিয়াছিল। কুন্তলার কথায় তার মাথা খারাপ হইয়া গেল। ও, ভুল হয়নি? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি ভুল হয়েছে কিনা। কুন্তলার হাত ধরিয়া সে হিড়হিড় করিয়া টানিয়া তাকে বিছানার কাছে লইয়া গেল। নিজে বসিয়া দুহাতে তাকে বুকে জড়াইয়া ধরিল। তারপর সে অনুভব করিল কুন্তলার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ঠিপ ঠিপ করিতেছে। এতক্ষণ পরে কুন্তলার মুখ একটু বিবর্ণ হইয়া গিয়াছে, তার চোখে দেখা দিয়াছে উৎভ্রান্ত দৃষ্টি। ভুল হয়নি মণিদার? না। কুন্তলার চোখের দিকে চাহিয়া থাকিতে থাকিতে ধীরে ধীরে ত্রিষ্টুপের হাতের বন্ধন আলগা হইয়া আসিল। কুন্তলা ইচ্ছা করিলেই সরিয়া যাইতে পারিত, কিন্তু ত্রিষ্টুপ সম্পূর্ণরূপে মুক্তি না দেওয়া পর্যন্ত সে নড়িল না। আমি হার মানলাম কুন্তি, মণিদার কোনো ভুল হয়নি। সংস্কার কি এত সহজে জয় করা যায়? সংস্কার নাকি? অসহায়ের উপর তরত আপনার রক্তে মিশে আছে। কিছুক্ষণ দুজনে চুপ করিয়া রহিল। চলো, তোমায় আমি দিয়ে আসি কুন্তি। চলুন। কিন্তু কেউ উঠিল না। দুইজনেই যেমন বসিয়াছিল তেমনই বসিয়া রহিল। ত্রিষ্টুপ সহজ সুরে বলিল, জীবনে অনেক কিছু আদায় করব ছিলাম, তার মধ্যে প্রথম ছিলে তুমি। প্রথমটাতেই ব্যর্থ হব ভাবলেই মনে হচ্ছিল
সমস্ত জীবনটাই তাহলে ব্যর্থ হয়ে যাবে। আর কোনো উপায় ছিল না, তাই এই খাপছাড়া উপায়টা দিয়ে আমি চরম চেষ্টা করব ভেবেছিলাম। বিশ্বাস করো, অন্য উপায় থাকলে। অন্য উপায় তো ছিল। ছিল? কি উপায়? আদায়ের যে ছক করেছিলেন সেটা বদলে ফেলা। তাতে কি হতো? দাদা রাজি হতেন। আপনি ঠিক করেছেন বড় হবেন, টাকা পয়সা মান সম্ভ্রম এসব দিয়ে যারা বড় হয় দাদার কাছে তাদের কোনো দাম নেই। আপনি একগুঁয়ে মানুষ, যা ধরবেন তা ছাড়বেন না। একদিন মস্ত লোক হবেন, মোটর হাঁকাবেন, দেশ জুড়ে খ্যাতি লাভ করবেন। এই তো আপনার প্রতিজ্ঞা। আপনার সঙ্গে কি আমার কখনো বিয়ে হয়? কেন হয় না? আমাদের ছক যে আলাদা। আমরা অন্য প্রতিজ্ঞা করেছি জীবন দিয়ে কি আদায় করব। কি আদায় করবে? স্বাধীনতা। ত্রিষ্টুপ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ বলিল, ও। কুন্তলা ব্যগ্রভাবে বলিল, বুঝতে পারছেন আপনার সঙ্গে আমার বিয়ে কেন অসম্ভব? আপনি যা চান সেসব আদায় যারা আদায় করেছে তারা হলো এক জাত, আর তাদের পায়ের নিচে যারা চ্যাপ্টা হয়ে মরছে তারা হলো আর এক জাত। আমরা ওই জাতের। বেজাতের হাতে তারা কখনো বোনকে দিতে পারে? কেরানিরা তো তোমাদের স্বজাত। তোমার দিদিকে তো কেরানির হাতে দেওয়া হয়েছে। আমিও তো কেরানি। কুন্তলা আঁচল দিয়া মুখ মুছিল, তারপর হাসিল। কেরানির কোনো জাত নেই। জামাইবাবু আমাদের জাতের লোক, পেটের জন্য কেরানিগিরি করছেন। জামাইবাবু 2 বছর পরে এই সেদিন ফিরেছেন, আপনি জানেন না? ত্রিষ্টুপ জানিত না। কি বা সে জানিত? 80 টাকার কেরানি রমলার ঘরে আনন্দের ছড়াছড়ি দেখিয়া সে আশ্চর্য হইয়া গিয়াছিল। মনীষকে সে ভাবিয়াছিল খাপছাড়া রহস্যময় মানুষ। কুন্তলাকে সে ধরিয়া রাখিয়াছিল আত্মচেতনাহীন সৃষ্টি ছাড়া পরবশ মেয়ে। কত সহজ ও স্বাভাবিক ব্যাখ্যা এসবের। ত্রিষ্টুপ খাট ছাড়িয়া কুন্তলার কাছে গিয়া বসিল। তোমায় একটা কথা জিজ্ঞেস করব কুন্তি। আমার প্রথম আদায় ফসকে গেল, ছকটাও ওলট পালট হয়ে গেল। আমি যদি নতুন ছক কাটি, যদি তোমাদের চাঁদে উঠতে চাই, মনিতা রাজি হবেন? নিশ্চয়ই, কিন্তু মত বদলানো বড় কঠিন। সে আমি বুঝব, তুমি রাজি হবে। দাদা রাজি হলে। ত্রিষ্টুপ অসহিষ্ণুর মতো বাধা দিয়া বলিল, তোমার নিজের কথা বলো। মনে করো তোমার আর আমার জীবনের আদর্শের এক চুলো তফাৎ রইল না। তখন যদি মনিদাকে বলার আগে আমি তোমাকে বলি, মনিদাকে জিজ্ঞেস না করেই তুমি তোমার মত আমাকে জানাবে। কুন্তলা বলিতে গেল, ওসব যদি টদির কথা। ত্রিষ্টুপ প্রায় ধমক দিয়া বলিল, যদির কথাই বলো না, রাজি হবে। হব। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। প্রতিবার আমি ইন্ট্রোডাকশনে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার ভার আপনাদের ওপরই ছেড়ে দিই, কিন্তু আজ না, আমার নিজেরও কিছু কথা বলতে ইচ্ছে করল। না, আমার মতে জোর করে ভালোবাসা তো পাওয়া যায়ই না, পাওয়ার পরেও জোর ফলালে হারানোর সমূহ সম্ভাবনা থেকে যায়। আজকাল আমরা চারপাশে এই আলফা মেল বলে একটা শব্দবন্ধ শুনতে পাচ্ছি, যারা নাকি মেয়েদের ওপর জোর খাটিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ তথা মেয়েদের হৃদয় জয় দুটো কাজই করতে চেষ্টা করছেন। আমার না ছোট থেকেই প্রচুর মেয়ে বন্ধু। আমার চারপাশে আমি যতজন মেয়ে দেখেছি, বিশ্বাস করুন তাদের অন্তত আমি এই গুণাবলীতে ইমপ্রেসড হতে দেখিনি। আমার মতে নারী পুরুষ নির্বিশেষে সবার না একটা নরম মন থাকা উচিত। ভালোবাসলে আগে শ্রদ্ধা করা উচিত। ভালোবাসলে তো সব এক হয়ে যায়। দুজন ভালোবাসার মানুষ তখন এক আত্মা, এক প্রাণ। জোর খাটানো আসে কোথা থেকে বলুন তো? আচ্ছা, এই কথাগুলো আমি মূলত ছেলেদেরই বললাম, কিন্তু এই কনটেক্সটে আমার মেয়ে বন্ধুদেরও বলে রাখি, দিনকাল এগোচ্ছে, আপনারাও নিজেদের যোগ্য জায়গা তৈরি করে নিচ্ছেন, আরও এগোবেন ভবিষ্যতে। কিন্তু দয়া করে আপনারাও আবার আলফা ফিমেল হয়ে ছেলে পেটাতে শুরু করে দেবেন না। হ্যাঁ, কেউ অসভ্যতা করলে আলাদা ব্যাপার। আমি জানি জেনারেশনাল ট্রমা বলে একটা বস্তু হয়, কিন্তু কি লাভ বলুন তো মারামারি করে? আসুন না, হ্যান্ডশেক করে নিয়ে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বানাই। আচ্ছা, আজকের মতো বিদায়।
ফিরে আসবো খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।